আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। যদিও তোমাদের আসলে আমাদের যারা বিজ্ঞান ইউনিটের স্টুডেন্ট, ওভারঅল সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরাই আসলে মানে আমাদের সকল ইউনিটের স্টুডেন্টরাই আসলে হচ্ছে কি একটা টানা আমরা আসলে একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি এবং হচ্ছে কি আমাদের যে গতানুগতিক যে আগের মতো যে পরীক্ষা পদ্ধতি এখন তো আসলে হচ্ছে ওই টাইপে চলে গেছে। অনেকটা দেখা যাচ্ছে যে এখন আমাদের আলাদা হওয়াতে ভার্সিটিগুলো এখন আমাদের প্রত্যেক দিনই আসলে হচ্ছে কি দেখা যাবে যে মানে প্রত্যেক দিন বলতে একদিন অন্তর অন্তর বা হচ্ছে কি এক সপ্তাহের মধ্যে হয়তো তোমরা 2-3টা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবা। সো এই জায়গাগুলোকে হচ্ছে কি আমাদেরকে এখন হচ্ছে কি মেনটেনেন্স করতে হবে। সো সকল জায়গায় মানে আমাদের যখন প্রিপারেশন নিব তখন আমাকে মাথায় রাখতে হবে যে আমি আসলে হচ্ছে কি যেন আমি আমার বেস্টটা দিতে পারি। এখন সেটার জন্য তোমাকে কষ্ট করতেই হবে। এখন এমন না যে আসলে তুমি কষ্ট করতেছো আরেকজন কষ্ট না করে আসলে চান্স পেয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। যারা চান্স পাবে তারা আসলে হচ্ছে কি কষ্ট করেই পড়বে এবং কষ্ট করেই আসলে হচ্ছে কি তারা প্রিপারেশন নিচ্ছে এবং নিবে। এখন দেখা যাচ্ছে হয়তো তুমি জাবিতে আজকে পরীক্ষা দিছো, তুমি জাবির হয়তো বাহির থেকে যদি কেউ আসো তাহলে সে জাবির হলে বসে আসলে হয়তো আমার ক্লাসটা দেখতেছো, ব্যাপারটা হচ্ছে এরকম। এবং এরকম এক্সাম আরও তো সামনে আরও তোমাদের আছে। সো যখনই আসলে প্রিপারেশন নিবা, এখন হচ্ছে আগে দেখা যাইতো যে আমাদের আসলে প্রত্যেকটা এক্সামের আগে অনেক দিন বন্ধ থাকতো এবং যেহেতু গুচ্ছ একটা ব্যবস্থা থাকতো তখন আসলে আমাদের আসলে একটু আসলে হচ্ছে কি প্রিপারেশনটাকে আরও মানে গভীরভাবে নেওয়ার আসলে হচ্ছে কি সুযোগ থাকতো। বাট বর্তমানে যেহেতু আমাদের ওই সুযোগটা কম, সো এই কারণে আসলে হচ্ছে কি আমাদের এখন হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিক এবং সাজেশন এই জিনিসগুলো একটু বেশি ফলো করতে হবে। বোঝা গেছে? তোমরা জাবিতে পরীক্ষা দাও এবং হচ্ছে যে জায়গায় আসলে হচ্ছে কি পরবর্তী পরীক্ষা দিবা। বাট আমি কিন্তু তোমাদেরকে ক্লাসের শুরু থেকেই একটা জিনিস বলে দিছিলাম বা হচ্ছে শুরু থেকেই একটা জিনিস বলতেছি যে আসলে হচ্ছে কি আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি তোমার যত আসলে গুচ্ছ যত ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলোকে একটু তুমি আসলে হচ্ছে কি প্রায়োরিটি লিস্টে একটু বেশি রাখবা। বোঝা গেছে? এখন বলতে পারো যে না আমি তো ডিইউতে রাখবো, অবশ্যই ডিইউকে তুমি রাখবা। বোঝা গেছে? বাট ডিইউতে তোমার হচ্ছে কত সিট সংখ্যা তুমি আশা করি জানো ডিইউতে কতটুকু সিট। সো সবাই যে ডিইউতে আমরা চান্স পাবো বিষয়টা এরকম না, আমাদেরকে কিন্তু অন্য ইউনিভার্সিটিতে। তারপর আসলে তোমার সাবজেক্ট চয়েস, সাবজেক্টের একটা আসলে হচ্ছে কি তোমার কাছে প্রায়োরিটি থাকেই। বোঝা গেছে? সো এই জন্য বলবো যে কষ্ট তুমি আর করতে হবে, তুমি যেই পরিস্থিতি থাকো। আজকের ক্লাসটা যে এমন না যে আমি হচ্ছে কি তোমাকে কৃষিগুচ্ছ প্লাস জিএসটি এইডের জন্য পড়াচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম না। যে আমি কিন্তু ওভারঅল তোমাকে আসলে হচ্ছে কি যে টাইপের প্রশ্নগুলো আছে এগুলো সকল ইউনিভার্সিটিতে আসতে পারে, এমন না যে তোমার সকল ইউনিভার্সিটির কিন্তু আসলে বা আমাদের সকল পরীক্ষারই আসলে সিলেবাস কিন্তু ঘুরে ফিরে একই। বোঝা গেছে? সো তোমরা যারা যারা যুক্ত হয়েছো একটু আমাকে ক্লাসটা শুরু হওয়ার আগে একটু আমাকে কমেন্টে জানাবা যে আসলে সাউন্ড এবং লাইটিংটা আসলে হচ্ছে কি সব কিছু ক্লিয়ার আছে কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে কি আমরা ক্লাসটা আসলে হচ্ছে কি করে দিব, শুরু করে দিব। সব কিছু ঠিক থাকলে আমরা কি করব, ক্লাসটা শুরু করে দিব। যেহেতু আসলে আমরা একটু মানে একটা হচ্ছে কি হ্যাপটিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের পর্যায়ক্রমে আসলে হচ্ছে কি ক্লাস পরীক্ষা এগুলো চলতেছে। সো সেই দিক থেকে আসলে হচ্ছে কি আমাদের যত তোমাদেরকে হেল্প করতে পারি, আজকে যে কয়টা এমসিকিউ করাবো এই টাইপের এমসিকিউ থেকে তুমি জাবিতেও পাবা বা হচ্ছে কি অন্যান্য যে জায়গায় ভর্তি পরীক্ষাতেও সে জায়গায় পাবো। অবশ্যই তোমাদের সামনে একটা কৃষিগুচ্ছ একটা বড় ভর্তি পরীক্ষা আছে, সেটার উপরও তোমরা ফোকাস রাখবা। সো চলো আমরা আসলে হচ্ছে কি মেইন ক্লাসটাতে যদি একটু প্রকাশ করি। তার আগে বলে নিই আজকে আমরা দুইটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা গুণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এবং এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল থিওরি দুইটাই পড়াবো। বোঝা গেছে? সো তার আগে যারা যারা আমরা যুক্ত হয়েছি সবাই একটু আমাকে এনশিওর করবা যে তোমরা সাউন্ড এবং লাইটিং সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং সব কিছু তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে এনশিওর করে দিবা। তাহলে হচ্ছে কি আমি ক্লাসটা আসলে হচ্ছে কি শুরু করে দিতে পারবো। বোঝা গেছে? জিন্না আলী, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকে প্রথম টপিক যেটা হচ্ছে গুণগত রসায়ন। তুমি শুধু এমসিকিউগুলো দেখবা এবং সেম টাইপের এমসিকিউগুলো নিজে প্র্যাকটিস যেন আসলে আমার সাথে সাথে করে ফেলতে পারো। হয়তো তুমি যে জায়গায় আসো সেই জায়গা থেকে আসলে হচ্ছে কি তুমি প্রিপারেশন নিতে থাকো। ক্লাস দেখলে আসলে হচ্ছে কি আহামরি তোমার যে আসলে হচ্ছে কি সময় লস হবে, বিষয়টা এরকম না। তুমি যে টাইমে রিলস দেখতেছো এই টাইমে যদি তুমি ক্লাস দেখো, আই থিঙ্ক তুমি একজন অ্যাডমিশন স্টুডেন্ট হিসাবে এটা তোমার দায়িত্ব যে আসলে হচ্ছে কি এখন তোমার আসলে হচ্ছে কি ক্লাসগুলো করা। দেখো ক্লাস্টার এগ্রি 24-25 সেশনে আমাদের একটা অন্তত মানে একটা কমন টাইপের প্রশ্ন এগুলো দেখা যায় যে আগে হচ্ছে কি তুমি যদি ডিউর প্রশ্ন ব্যাংক ঘাটো তুমি দেখবে হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ডিউতে সচরাচর আসে। তুমি একটু প্রশ্ন ব্যাংক ঘেটে দেখবা যে এই টাইপের প্রশ্নগুলো আমাদের ডিউতেও আসে। সো তোমরা একটু ক্লাসটা শুরু করেছি যেহেতু তোমরা একটু আমাকে আসলে হচ্ছে কি কমেন্টে কিন্তু আনসারগুলো আসলে হচ্ছে কি আমার আগে বলবা। হ্যাঁ,
চেষ্টা করবো যেন আমার আগে তোমরা কমেন্টে আনসার বলতে পারো, তাহলে হচ্ছে কি আমার জন্য বেটার হয়। তোমাদেরকে অনেকগুলো এমসিকিউ আজকে সলভ করাবো, যেহেতু তোমাদের পরীক্ষা চলতেছে। সো আমরা চাবো যে তোমাদের যেন একটা প্র্যাকটিস হয়ে যায়, এই অন্তত পক্ষে এই 2টা চ্যাপ্টারে একটা প্র্যাকটিস হয়ে যায়, কারণ এই 2টা চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসবে। এটা তুমি যে ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষা দাও আসবে। সো সবাই একটু চেষ্টা করবে আমার আগে আনসার করার জন্য। খুবই ইজি একটা টাইপের প্রশ্ন। শিলানীলা ওয়ালাইকুম আসসালাম। না দেরি করো না, আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট এমসিকিউ শুরু করছি, আগে একটু আসলে তোমাদেরকে উপদেশ দিছি। সো এটা তুমি ক্লাস শেষে আসলে হচ্ছে কি দেখে নিতে পারবা। ওকে, সো আমি যে কয়জন স্টুডেন্টকে এখন পাচ্ছি তারাই আসলে সবাই আসলে কমেন্ট করবা, যে 22 জন বা 25 জন যাদেরকে আমরা লাইভে দেখতেছি, বোঝা গেছে। এখন কার্বন হচ্ছে কি কার্বনেট আয়নের আসলে মোট ইলেকট্রন সংখ্যা কত। দেখো ইলেকট্রন সংখ্যা মানে যখন তোমাকে ভর্তি পরীক্ষায় যৌগ বা যৌগমূলক এরকম ইলেকট্রন সংখ্যা বের করতে পারবে, তখন আসলে দেখো এখানে তোমার কার্বনের ইলেকট্রন সংখ্যা কয়টা। আমরা জানি কার্বনের প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা কত হবে 6 হবে। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত 8, বোঝা গেছে। ওকে, এটা তো আমরা জানি। এখন মোট ইলেকট্রন সংখ্যা আমরা বের করি, টোটাল ইলেকট্রন সংখ্যা আমরা আসলে হচ্ছে কি এই জায়গা থেকে বের করি। এখন কার্বনের কয়টা ছিল 6টা, প্লাস দাও। তারপর কি আছে অক্সিজেন আছে, অক্সিজেনের কয়টা ছিল 8টা। এখন কার্বন ছিল একটা, এই জন্য আমি হচ্ছে কি 6-এর সাথে আসলে হচ্ছে কি 1 গুণ করি নাই। তুমি কি করবা অক্সিজেনেরটা দেখো, অক্সিজেনের এখানে কিন্তু অক্সিজেন 3টা অণু আমরা আসলে এই জায়গায় দেখতে পাচ্ছি। সো অক্সিজেনের যে ইলেকট্রন সংখ্যা আছে তার সাথে 3 দ্বারা গুণ করবা। ওকে, গুণ করা হয়েছে। এখন এই জায়গায় অনেকে হিসাব শেষ করে দেয় যে আমি অক্সিজেন কার্বন 2টা হিসাব করে ফেলছি, এখন আমার হচ্ছে কি শেষ। বাট না, এই জায়গায় আসলে হচ্ছে কি শেষ হলে হবে না। এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট আছে যে এখানে 2 মাইনাস দেওয়া আছে। এই যদি তোমার চার্জ দেওয়া থাকে, এই চার্জের জিনিসটা তোমাকে কাউন্ট করতে হবে। এখন 2 মাইনাস মানে আমরা কি বুঝি, নর্মালি আমরা আসলে জানি কি প্লাসের চার্জ মানে হচ্ছে সে কি ইলেকট্রন ত্যাগ করে দেয়, আর মাইনাসের চার্জ মানে সে ইলেকট্রন গ্রহণ করে। সো 2 মাইনাস মানে সে আসলে হচ্ছে কি ইলেকট্রনটা গ্রহণ করেছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে, যেহেতু 2 মাইনাস, সো 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। সো খুব ইজি, 6 প্লাস 3 হচ্ছে কত 24, প্লাস হচ্ছে কত 2। সো এই 2টা মিলে 30, আর হচ্ছে কি এখানে 32। সো এই ধরনের প্রশ্ন কোথায় আসছে 24-25 সেশন, এটা কিন্তু আমার বানানো প্রশ্ন, এটা ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। সো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে কিন্তু খুব দ্রুত আনসার করতে হবে। খুব দ্রুত মানে খুব দ্রুত, বোঝা গেছে। খুব দ্রুত মানে হচ্ছে কি খুব দ্রুত, মানে এই ধরনের প্রশ্নে তোমার টাইম লস করার কোনো সুযোগ নাই। কারণ টাইম লস করার জন্য সামনে দেখবা একটা মানে তোমার একটা নর্মাল রিটেন প্রশ্ন তোমাকে আনসার করতে যে পরিমাণ প্যারা নেওয়া লাগে বা হচ্ছে সময় লাগে, মেধা বের করা লাগে, ওই রকম প্রশ্ন আছে। শুধু যে এটা সহজ প্রশ্ন দেখে যে আমরা আনসার করবো বিষয়টা এরকম না। ভুল হোক আনসার, সঠিক হোক আনসার, তোমরা আসলে কমেন্ট করবা, বোঝা গেছে। এই যে তোমার আসলে হচ্ছে কি চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে কি লাইট থেরাপির জন্য আসলে কোন তরঙ্গ রশ্মি ব্যবহার করা হয়, বোঝা গেছে, কোন তরঙ্গ রশ্মি ব্যবহার করা হয়। এখন এটা আমি কোথায় থেকে পাবো, এখানে কি আমি ক্যালকুলেশন করে বের করবো না, এটা কোন টপিক থেকে আসছে। তোমরা খাতার পাশে একটু আসলে ইম্পর্টেন্ট টপিক হিসাবে হচ্ছে আমি এই জায়গায় যে এই পাশে যেগুলো স্টার মার্ক আকারে লিখে দিব ওইগুলো একটু পড়বা। এই যে ইউভি রশ্মির ব্যবহার, ইউভি রশ্মির ব্যবহার। সো এই টপিকটা তোমরা আসলে যে ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষা দাও এই টপিকটা তোমার পড়তে হবে। তোমাদের বইয়ে দেখবে একটা চার্ট আছে, বোঝা গেছে। আমরা দেখি এই একটু হচ্ছে কি আমাদের যে অ্যাডমিশনের বইগুলো আছে এইগুলোতে হচ্ছে কি একটা চার্ট আছে, বোঝা গেছে। বিভিন্ন ইউভি রশ্মির আসলে হচ্ছে কি ব্যবহারের চার্ট আছে। ওই চার্টগুলো আসলে হচ্ছে কি তোমরা মানে মেন বই থেকে আসলে হচ্ছে কি করে নিবা, পড়ে নিবা, বোঝা গেছে। তোমাদের হচ্ছে কি আমাদের যে আসলে কৃষি বিচিত্রা বই ওইখানে হচ্ছে কি তোমার দেওয়া আছে। সো ওই জায়গাটা থেকে আসলে হচ্ছে কি করবা তোমরা পড়ে নিবা ইউভি রশ্মির ব্যবহারগুলা, বোঝা গেছে। আচ্ছা, সুমাইয়া রহমান বলছো 32, হ্যাঁ ঠিক আছে, সবাই আনসার করবা। হ্যাঁ শিলানীলা 32, ঠিক আছে, বোঝা গেছে। এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকেও মেনশন করে দিতে পারো, যেহেতু আমাদের এটা ফ্রি ক্লাস। সো কোনো এই জায়গায় কোনো বাধা ধরার কোনো কিছু নাই। তোমার বন্ধু বান্ধবরা যদি তোমার সাথে ক্লাস করে সেখানে হচ্ছে কি তোমাদেরই বেনিফিট, একসাথে আসলে তোমরা এক ইউনিভার্সিটিতে হয়তো চান্স পেয়ে যেতে পারো। সো এটার আনসার কি হতে পারে বলেন। এটা হচ্ছে কোথায় থেকে আসছে, ইউভি রশ্মির ব্যবহার। সো এই টপিকটা বা হচ্ছে যদি তোমার কাছে মনে হয় যে আমার কাছে এখন বই থেকে খুঁজে পড়ার কোনো ওয়ে নাই, তাহলে তোমাকে আমি বলবো যে আমাদের যে কৃষি বিচিত্রা বই আছে সেখানে তুমি খুব সুন্দর করে দেখবা যে আসলে হচ্ছে কি ইউভি রশ্মির চার্টটা দেওয়া আছে। সো ইউভি রশ্মির ব্যবহার কিন্তু তোমাকে পড়তেই হবে। এই যে 300 থেকে 320 ন্যানোমিটার, এই ন্যানোমিটারের হচ্ছে কি যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে লাইট থেরাপির জন্য ব্যবহার করা হয়। আরও প্রশ্ন আসবে যে ড্রাগ শনাক্তকরণে, তারপর হচ্ছে কি প্রোটিন অ্যানালাইসিসে, এরকম অনেক ধরনের আসলে হচ্ছে কি ব্যবহার যেগুলো আসলে আমাদের কি ইউভি রশ্মির ব্যবহার থেকে ডিরেক্টলি প্রশ্ন আসে। তোমরা আসলে হচ্ছে কি দেখতে পারো যে আসলে আমাদের বইগুলাতে, বোঝা গেছে। সো মানে তোমরা প্রশ্ন ব্যাংক ঘাটো, দেখবা এগুলা ডিউতে আসছে প্রশ্ন, বোঝা গেছে। ডিউতে এই টপিক থেকে অনেক প্রশ্ন হয়।
শিরানিরা অসুখ ভালো হয়নি মনে হয়। হ্যাঁ মানে একটু ভালো হয়েছে, বাট ওই যে তোমার ঠান্ডাটা আবার হচ্ছে একদিন আগেও লাগছে। এই যে এটা কোন টপিক বলো? এই যে এই টপিকটা কিন্তু তোমাদের নর্মালি আসলে হচ্ছে কিসে নাই, শর্ট সিলেবাসে নাই, কিন্তু দেখো 24-25 সেশনে আসছে। এখন এই যে এই টপিকটার নাম কি, কেউ আমাকে বলতে পারবা যে এখানে আসলে যে প্রশ্নটা হয়েছে? হ্যাঁ ইমন জিন্না আলী, হ্যাঁ রাইট আনসার, ডি নাম্বার। বোঝা গেছে? বাকি সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করলে আসলে মনে হবে যে তোমরা ক্লাসে আসো। বোঝা গেছে? না হলে হচ্ছে কি মনে হয় যে আসলে হচ্ছে কি জনশূন্য হচ্ছে কি ক্লাস নিচ্ছি। বোঝা গেছে? এখন দেখো এই টপিকটা কিন্তু তোমাদের নাই, স্বাভাবিকভাবে এই টপিকটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে থাকে না। বাট এই যে দেখো শুধু এই প্রশ্ন না, তোমাকে আমি সামনে আরও কয়েকটা প্রশ্ন দেখবো যে লাস্ট ইয়ারে আসলে, শুধু লাস্ট ইয়ারে নয়, তুমি তো আসলে এতদিনে ভালোই প্রশ্ন ব্যাংক আঁটছো, সেখানে তুমি দেখবা যে আসলে এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়। এটা কোন টপিক বলতে পারবা? এই যে আয়ন শনাক্তকরণ। তো তোমরা একটু কষ্ট করে শর্ট সিলেবাসের বাইরে যদি তোমরা কোনো কিছু পড়ো, আয়ন শনাক্তকরণ আসলে হচ্ছে কি, শনাক্তকরণ টপিকটা আসলে হচ্ছে কি তোমাদের পড়তে হবে। আয়ন শনাক্তকরণ টপিকটা একটু দেখে যাও, বোঝা গেছে? একটু দেখে যাবা, বোঝা গেছে? এটা দরকার আছে, বোঝা গেছে? এখন দেখো বলছে এখানে অনেকগুলো আয়ন দেওয়া আছে, বলছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে H2S চালনা করলে কোনটাতে, যে এখানে মার্ক করো কোনটাতে, কি বলছে এখানে কিন্তু একটা জিনিস বলছে যে কোনটাতে আসলে হচ্ছে কি আমার হলুদ অদক্ষেপ, কি বলছে? হলুদ অদক্ষেপ পরে, কি অদক্ষেপ হলো? হলুদ অদক্ষেপ। এখন এই যে বিভিন্ন আয়ন, এগুলো আসলে তোমার হচ্ছে কি বিভিন্ন সালফারের অদক্ষেপ, বোঝা গেছে? সালফার জাতীয় যৌগের আসলে কি বিভিন্ন অদক্ষেপ। এখন এখানে তোমার মার্কারি যে অদক্ষেপ দেয় সেটা হচ্ছে কি তোমার লাল অদক্ষেপ দেয়, বোঝা গেছে? মার্কারি যে অদক্ষেপ দিবে সেটা হচ্ছে লাল। কপার কালো দিবে, বোঝা গেছে? কপার যে পদক্ষেপ দিবে সেটা কি কালো দেয়। লেড কি দেয়? সেটা হচ্ছে কি কালো দেয়। এই যে তোমার আসলে ক্যাডমিয়াম, সে যে পদক্ষেপটা দিবে সেটা কি হবে? এটা হবে হলুদ পদক্ষেপ, বোঝা গেছে? আচ্ছা কালার ম্যাচিং করে লেখা উচিত ছিল, তাহলে তোমাদের হয়তো আরেকটু ইন্টারেস্টিং লাগতো, বোঝা গেছে? সো এটা শর্ট সিলেবাসের বাইরে তোমরা অনেকে নাও পারতে পারো, এটা দোষের কিছু না, বোঝা গেছে? অনেকেই আসলে হচ্ছে কি শর্ট সিলেবাসের বাইরে আসলে পড়বা না বা পড়ে না, এটা আসলে হচ্ছে কি দোষের কিছু বলে আসলে হচ্ছে কি ওইরকমভাবে মনে হয় না। ওকে, সুমাইয়া রহমান বলছো 3D, ওকে রাইট, ওকে। সো এটা শর্ট সিলেবাসের বাইরে যদি তোমরা কোনো টপিক পড়তে চাও, আমি বলবো তোমরা আয়ন শনাক্তকরণ টপিকটা পড়ে যাবা, বোঝা গেছে? ওকে, আমরা নেক্সটে যাই একটু। হ্যাঁ, নিচের কোন উপশক্তি স্তরটির শক্তি সবচেয়ে বেশি? হ্যাঁ, এখন এটা কিন্তু কঠিন, আমি বলবো না যে তোমাদের জন্য আসলে এটা কি কঠিন একটা টপিক, তোমরা বলবা এটা কঠিন একটা টপিক। আমরা আসলে কি উপশক্তি স্তর, বোঝা গেছে? উপশক্তি স্তরের শক্তি সবচেয়ে বেশি, মানে হচ্ছে আমরা অরবিটালের যে ইলেকট্রনটা আসলে হচ্ছে কি আমরা মানে অরবিটালের শক্তি কিভাবে কাউন্ট করি। সো এই সবগুলাই কিন্তু আসলে তোমরা যদি আসলে হচ্ছে কি একটা প্রিসাইজভাবে যদি তোমাকে দেখে আমি দেখায় দেই, তাহলে হচ্ছে কি তোমরা এই যে আমরা যে একটু আগে হচ্ছে কি দেখাইছি, তোমার হচ্ছে কি বিভিন্ন যৌগের আসলে হচ্ছে কি দেখো পারমাণবিক সংখ্যা, এখানে মোট ইলেকট্রন সংখ্যা দেখছো, এই যে দেখো মোট ইলেকট্রন সংখ্যা, ওকে মোট ইলেকট্রন সংখ্যা, এই যে টপিক, বোঝা গেছে? মোট ইলেকট্রন সংখ্যা এইগুলা কিন্তু তোমাদের আসছে। এই যে আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে মোট ইলেকট্রন সংখ্যা সবগুলা কিন্তু তোমাদের কৃষি বিচিত্রা বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে, বোঝা গেছে? সো এই যে এখানে যে আইসোটোপের ব্যবহারগুলো, হ্যাঁ আইসোটোপ যদিও আমরা একটু হচ্ছে কি পরে যাব, বাট তার আগে বলে নিই আমাদের হচ্ছে কি আরও কিছু আছে এই জায়গায়। তোমার হচ্ছে এই যে অরবিটালগুলার, হ্যাঁ এটা হচ্ছে আমি খুঁজতেছি যে বিভিন্ন অরবিটালের আসলে হচ্ছে কি আমার কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন আসলে হচ্ছে কি মানগুলা, যে আসলে এন এর মান, এল এর মান, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে যদি তোমরা চাও তাহলে হচ্ছে কৃষি বিচিত্রা বই দেওয়া আছে, বোঝা গেছে? সো তোমরা এই বইটা থেকে এই টপিকগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, আজকে আমরা আসলে হচ্ছে কি মেনলি ক্লাসটা হচ্ছে কি আমাদের নির্ভরটা হচ্ছে বেশি তোমার হচ্ছে কি কোশ্চেন সলভ অনুযায়ী। সো শক্তি সবচেয়ে বেশি। এখন অরবিটালের শক্তি আমরা কিভাবে নির্ণয় করি? অরবিটালের শক্তি, বোঝা গেছে? অরবিটালের শক্তি আমরা কি জানি যে n+l, এই নিয়ম অনুযায়ী আমরা বের করি, বোঝা গেছে? এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটার n এর মান? আচ্ছা এখানে তো বলছে যে অরবিটালের শক্তি সবচেয়ে বেশি, সো এখানে n এর মানগুলো মাথায় রাখবা। আমরা সবাই জানি যে সামনে যে সংখ্যাগুলো দেওয়া আছে যেরকম 5, 4, এই মানগুলো আসলে হচ্ছে কি আমার n এর মান, এই মানগুলো হচ্ছে কি আমার n এর মান, বোঝা গেছে? এই মানগুলো কি আমার n এর মান, এই যে সামনের যে সংখ্যাগুলো। আর এই যে f অরবিটাল বা s অরবিটাল, d অরবিটাল, p অরবিটাল, এগুলো হচ্ছে আমার l এর ভ্যালু, এগুলা কি আমার l এর ভ্যালু। এখন l এর ভ্যালুগুলো আসলে আমি কিভাবে বুঝবো যে p অরবিটালের l এর ভ্যালু কত? বোঝা গেছে? এই যে এই জন্য হচ্ছে কি আমি চার্ট বের করছি। এই যে দেখো আমি একটু তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, হ্যাঁ একটু জুম করে দেখাচ্ছি, বোঝা গেছে? এই যে তোমরা কি দেখতে পাচ্ছ এই জিনিসটা? এই যে দেখো, এই যে দেখো বিভিন্ন অরবিটালের জন্য l এর ভ্যালুগুলো, এই যে দেখো, বোঝা গেছে? যেরকম কি যখন হচ্ছে কি s অরবিটালের জন্য l এর ভ্যালু কত হয়? 0 হয়,
পি অরবিটালের জন্য এল এর ভ্যালু কত হয় 1 হয়, ডি অরবিটালের জন্য এল এর ভ্যালু 2 হয়, এফ অরবিটালের জন্য এল এর ভ্যালু 3 হয়। সো এই ভ্যালুটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে আমার এস অরবিটালের জন্য কি হচ্ছে, পি অরবিটালের জন্য কি হচ্ছে, আর হচ্ছে কি ডি অরবিটালের জন্য কি হচ্ছে। সো এইগুলো কিন্তু আমাদের কৃষি বিচিত্রা বইয়ে প্রিসাইজ ভাবে দেওয়া আছে। সো তোমরা যারা কৃষি বিচিত্রাটা একটু আসলে হচ্ছে কি পরীক্ষার আগে নিজেদের আয়ত্তে রাখবা। ওকে, এখন আমরা আসলে হচ্ছে কি একটা একটা 1 বাই 1 যদি চিন্তা করি তাহলে এখানে কত, এন এর জায়গায় 5, পি এর জায়গায় আমরা কত দেখে আসছি 1, সো 6। এখানে 4D তে 4 প্লাস ডি এর জন্য 2 ইকুয়াল টু 6, দুইটা মিলে গেছে, বুঝা গেছে। এখন আসেন স্যার এটাতে 6 প্লাস এস অরবিটালের জন্য আমরা জানি 0, সো আলটিমেটলি 6। এখন আসি 4F এর জন্য, দেখো তিনটাই কিন্তু হচ্ছে 6 হয়ে যাচ্ছে। 4F এর জন্য 4, এফ অরবিটালের জন্য আমরা কত দেখে আসছিলাম 3, সো 7, গুড। ওকে, তার মানে দেখো এই উপরে তিনটা হচ্ছে কত 6, নিচেটা 7, তার মানে শক্তি কার বেশি, যেটার মান বেশি আসবে সেটার ইচ্ছে শক্তি বেশি। ওকে, লেখাপড়ার জন্য চশমা পরে নিলা, ওকে সমস্যা নাই, তোমাদের হাতে বই তো আছে আশা করি। সো বই পড়লে আসলে লাগবে না চশমা, বুঝা গেছে। আমি তো জাস্ট ক্লাসে তোমাদেরকে টপিকগুলো দেখিয়ে দিচ্ছি, বুঝা গেছে। ওকে, আমার এই আনসারটা অনেকেই দিয়ে দিছো, আসলে এটার আনসার হচ্ছে 4F হবে। ইমন, তারপর হচ্ছে কি সবাই আসলে হচ্ছে কি আনসারটা দিছো। এই যে দেখো আইসো ইলেকট্রনিক, তুমি আসলে হচ্ছে কি জিএসটিতে যাও, তুমি ডিইউতে দেখো এই যে আইসো ইলেকট্রনিক কোনটা, আইসো ইলেকট্রনিক কোনটা, আইসো বার, এই সবগুলা কিন্তু আমরা আসলে হচ্ছে কি এই যে এই সবগুলা কিন্তু আমরা আসলে হচ্ছে চাইলে একটা জায়গা থেকে আসলে দেখে নিতে পারি। হ্যাঁ, তোমার একটা টপিক তুমি যদি আসলে হচ্ছে কি এই যে তুমি যদি কিছু নাও পারো, বা তুমি যদি আসলে মনে করো যে আমার কাছে আসলে কঠিন লাগতেছে, সো তুমি এই যে এই চারটা দেখতে পারো। দেখো তোমার এখানে হচ্ছে কি আইসোটুপ, আইসো ইলেকট্রন, বিভিন্ন জিনিসের আসলে হচ্ছে কি এখানে দেওয়া আছে যে কোনটা আইসোটুপ, কোনটা আইসো ইলেকট্রন, আইসোটুপের জন্য কি হতে পারে, আইসো ইলেকট্রনের জন্য কি হতে পারে, এগুলো দেওয়া আছে। এক্সট্রা হিসাবে তোমাকে আয়ো স্টারও দেওয়া আছে, এটাও দেখে যাবা, কারণ এই বছর আয়ো স্টার থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু এটা থেকে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন হয়, বুঝা গেছে। এখন আমার টপিক হচ্ছে আইসো ইলেকট্রন, বুঝা গেছে। এই যে আইসো ইলেকট্রনিক, আচ্ছা আইসো মানে আমরা কি জানি, আইসো মানে কিন্তু আমরা জানি কি, আইসো মানে জানি হচ্ছে কি সমান, আর ইলেকট্রনিক মানে কি সমান ইলেকট্রন বিশিষ্ট। এই যে যাদের আসলে ইলেকট্রন সংখ্যা তুমি দেখবা সমান, তারা হচ্ছে কি একে অপরের আইসো ইলেকট্রনিক। সো বইয়ে খুব সুন্দরভাবে উদাহরণ সহ দেওয়া আছে। সো তোমরা আসলে আমি বলবো যে ওই জায়গাটা থেকে তোমরা পড়ে নিও, আমরা আসলে হচ্ছে ক্লাসে এমসিকিউ সলভ করে দিই। সো এখানে কি বলছে, আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। সো আর্গনের ইলেকট্রন কত 18 না, আর্গনের ইলেকট্রন কত 18। সো 18 সাথে হচ্ছে কি তোমার ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই, আচ্ছা লেখাটা বোঝা যায় না, তার কারণ হচ্ছে তোমার ওই যে আমাদের বইয়ের ওইটা কিন্তু আসলে আমাদের কৃষি বিচিত্রা বইয়ের পেজ, সো এটা একটু হোয়াইট কালার হওয়ার কারণে তোমরা লেখাটা একটু কম বুঝতেছো, বোঝা গেছে। আমি পরের বার নেক্সট বার চেষ্টা করবো আর একটু জুম করার জন্য তোমাদের জন্য, বোঝা গেছে। সো আর্গনের ইলেকট্রন সংখ্যা কত, আইসো 18। আমরা আইসো ইলেকট্রনিক কি পড়ছি, আইসো ইলেকট্রনিক মানে সমান ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ যাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান থাকবে তারা একে অপরের আইসো ইলেকট্রনিক, মোট কথা হচ্ছে সেম, বোঝা গেছে। তোমরা যেরকম আইসোটুপ পড়ছো, যাদের প্রোটন সংখ্যা সেম তারা একে অপরের হচ্ছে কি আইসোটুপ। সো ইলেকট্রন শেষে কি আছে, আইসো ইলেকট্রনিক, ইলেকট্রন যাদের ইলেকট্রন সংখ্যা সেম তারা একে অপরের কি আইসো ইলেকট্রনিক। এখন কার সাথে বলছে আইসো ইলেকট্রনিক, আর্গনের সাথে। আর্গনের ইলেকট্রন কত 18টা। এখন তোমাকে দেখতে হবে এই চারটা অপশনের মধ্যে কোথায় 18 ইলেকট্রন আছে। এই যে ম্যাগনেসিয়াম, নরমালি ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 2+, তার মানে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে এখানে 10টা ইলেকট্রন আছে। এই যে ক্যালসিয়াম, নরমালি ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন, ক্যালসিয়াম প্লাস দেওয়া আছে, তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে এখানে 19টা ইলেকট্রন আছে। এই যে ক্লোরিন মাইনাস, নরমালি ক্লোরিনের কত 17টা ইলেকট্রন, ক্লোরিন মাইনাস মানে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তার ইলেকট্রন কয়টা 18টা। ওকে, এই যে দেখো এখানেও 18, এখানেও 18, তার মানে কি আমার আনসার মিলে গেল, তার মানে কি আমার আনসার মিলে গেল। খুব সুন্দর করে আসলে তোমরা এই ধরনের জিনিসগুলো আসলে হচ্ছে কি পড়বা। এই যে ইমন, তারপর তোমার আসলে সুমাইয়া রহমান, সবাই আসলে রাইট আনসার দিছো। তোমরা সবাই কমেন্ট করবা, বুঝা গেছে, সবাই কমেন্ট করবা। এই যে আমি কিন্তু ক্লাসের শুরুতে একটা জিনিস বলছিলাম যে এমন একটা টপিক আছে দেখবা যে সহজ প্রশ্নের বাহিরে হচ্ছে কি তোমাকে এমন কিছু প্রশ্ন করবে যেখানে তোমার সময় অনেক বেশি লাগবে। এই একটা জিনিস তোমাকে চাইলে হচ্ছে কি রিটেনে দিতে পারে, বুঝা গেছে, মানে ইউনিভার্সিটি রিটেনে না, একাডেমিকের রিটেনে দেওয়ার মতো প্রশ্ন। দেখো কি একটা জলীয় দ্রবণের পিএইচ দেওয়া আছে 10 হলে দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল পার লিটার ঘনমাত্রার Mg2+ থাকতে পারে, অর্থাৎ মোল পার লিটার ঘনমাত্রায়, অর্থাৎ Mg2+ আয়নের আসলে ঘনমাত্রাটা তোমাকে বের করতে হবে, এটা হচ্ছে মেন কথা। এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আসলে হচ্ছে কি তোমার KSP অর্থাৎ আয়নিক গুণফলের দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে। অঙ্কটা একটু বড় হবে, তোমরা একটু ঠান্ডা মাথায় আসলে হচ্ছে কি অঙ্কটা একটু দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো অঙ্কটা, বুঝা গেছে। যেরকম একটা জলীয় দ্রবণের পিএইচ কত দেওয়া আছে 10 দেওয়া আছে না, 10, ওকে মাথায় রাখবা। সো এখানে কিন্তু তোমার হচ্ছে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড,
তো এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটাকে যেহেতু কেএসপির ভ্যালু দেওয়া আছে, এটাকে যখন তুমি ভাঙবা তখন এখান থেকে কি পাবা, ম্যাগনেসিয়াম 2+ পাবা, আর হচ্ছে কি 2OH- আয়ন পাবা। এখন প্রশ্নে খেয়াল করো, তোমাকে তো এটার ঘনমাত্রাটা আমাকে বেরি করতে হবে, বুঝা গেছে? ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা বেরি করতে হবে। তার মানে আমার কিন্তু আসলে আর কিছু দেওয়া নাই, কেএসপির ভ্যালু দেওয়া আছে। এখন আমার কিন্তু OH- আয়নের ঘনমাত্রাটা যদি আমি পাই তাহলে হচ্ছে কি এখানে ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রাটা আমি বের করতে পারবো। কারণ আমরা কি কেএসপি সমান কি জানি, কেএসপি সমান কিন্তু এখান থেকে লিখতে পারবো যে ম্যাগনেসিয়াম 2+ আয়ন এটার সাথে হচ্ছে কি মানে কি হবে, OH- আয়নের ঘাতসহ ঘনমাত্রা গুণফল, এই যে 2 আছে এটা পাওয়ার আকারে চলে যাবে এটা। এখন তুমি যদি তোমার কাছে কেএসপির ভ্যালু আছে, এই যে এই কেএসপির ভ্যালুটা আছে, এই মানে এটার ভ্যালু হচ্ছে কি আমি বের করব। আর আমার যদি এই ভ্যালুটা পাই তাহলেই তো আমি হচ্ছে কি এটার নিচে ভাগ আকারে দিলে ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা পাবো, তাই তো? বিষয়টা ক্লিয়ার? তার মানে আমার কি লাগবে, OH- আয়নের ঘনমাত্রা লাগবে। এখন এটা কোথায় থেকে পাবো, এই যে দেখো বাবা শুরুতে হচ্ছে কি একটা জিনিস দেওয়া আছে, pH = 10। এখন এই pH থেকে আমার হচ্ছে কি OH- আয়নের ঘনমাত্রা বের করতে হবে। এখন বলেন ভাইয়া pH থেকে কিভাবে বের করব? আমরা কিন্তু জানি pH + pOH সমান কত, 14, বুঝা গেছে? তারপর এখান থেকে যদি আমরা চাই pOH এর ভ্যালুটা বের করতে পারবো, কত হবে, 14 মাইনাসের pH এর ভ্যালু হচ্ছে কত, 10। সো আলটিমেটলি এখানে কত, pOH এর ভ্যালুটা কত আসতেছে, 4। এখন একটা শর্টকাট শিখাই, pOH এর ভ্যালু তোমার জানা আছে, এখন তুমি OH- আয়নের ঘনমাত্রা কিভাবে বের করবা? খুবই সিম্পল একটা সূত্র, মানে শর্টকাট, সেটা হচ্ছে কি 10⁻⁻⁻এর pOH, বুঝা গেছে? অর্থাৎ তোমার OH- আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁻⁻এর pOH, বুঝা গেছে? তোমার কাছে যদি pOH এর ভ্যালু থাকে তাহলে সেখান থেকে তুমি OH- আয়নের ঘনমাত্রা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই সূত্র দিবা, 10⁻⁻⁻এর pOH। সো 10⁻⁻⁻এর pOH এর ভ্যালু কত পাইলাম, এই যে 4 পেলাম না, এই যে -4। তো এটা হচ্ছে কি তোমার এই যে এত মোল পার লিটার হচ্ছে কি তোমার, এই যে এত মোল পার লিটার, এটা হচ্ছে তোমার OH- আয়নের ক্লাসটা দেরি করে আসছে, আচ্ছা দেখতেছে আমাদের টিম। সো এটা হচ্ছে কি তোমার OH- আয়নের ঘনমাত্রা। সো এখন তুমি OH- আয়নের ঘনমাত্রা পাইছো না? এখন এই যে আমি একটু জিগজেগ লেখা দেই, এই যে এখানে এখন আমরা বা দিয়ে কেএসপির ভ্যালু আমার কাছে জানা আছে কত, 2 × 10⁻⁻এর কত, 11 দেওয়া আছে। আর এখানে হচ্ছে কি ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা যেটা আমরা বের করব, আর সাথে হচ্ছে কি OH- আয়নের ঘনমাত্রা। এখন OH- আয়নের ঘনমাত্রা কত পাইছো, 10⁻⁻⁴ 10⁻⁻⁴ স্কয়ার। ওকে, এখন আমার দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে কিছু না, জাস্ট হচ্ছে কি মানে এখান থেকে Mg2+ আয়নের ঘনমাত্রাটা আসলে হচ্ছে কি আমরা বের করব। সো এখানে গুণ করলে কত হবে, এই যে 10 এর উপর পাওয়ার কত যাবে 2, সো গুণ হলে কত হবে 10⁻⁻8, বুঝা গেছে? সো এখন ম্যাগনেসিয়ামটাকে এক পাশে রেখে বাকি সব কিছুকে এই পাশে নিয়ে আসো, তাহলে 2 × 10⁻11 বাই হচ্ছে কত 10⁻8। সো এই পাশে কি থাকবে, ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা। হ্যাঁ, কোথায় লিখি, এখানে লিখি। হ্যাঁ, তার মানে এখানে যদি তুমি কাটাকাটি করো দেখো তো এখানে কি হতে পারে, হ্যাঁ এখানে কি হতে পারে, এই যে 10⁻8 আছে এটা উপরে যাবে, হ্যাঁ অর্থাৎ এরকম হবে, এই যে 2 × 10⁻11 তো ঠিকই আছে। আমরা জানি যে সেম পাওয়ার যদি মানে চলক যদি একই হয়, এখানেও 10 এখানেও 10, পাওয়ারটা উপরে নিতে পারবো, উপরে নিলে কি হবে, চিহ্ন বিপরীত হয়ে যাবে, অর্থাৎ মাইনাস আছে উপরে গেলে প্লাস আকার হয়ে যাবে। তো এটাই হচ্ছে কি ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা, বুঝা গেছে? সো এটা এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটার মান আসবে 2 × 10⁻⁻3। এটাই হচ্ছে কি তোমার আনসার। সো বুঝতে পারছো যে ম্যাথটা কিন্তু অনেক মানে জটিল টাইপের ম্যাথ, বুঝতে পারছো? সহজ প্রশ্ন আসবে, কঠিন প্রশ্ন আসবে। সো এটার আনসার কি, এ নাম্বার। এটার আনসার কি, এ নাম্বার। অনেক বড় একটা ম্যাথ করাইলাম, একটু আসলে হচ্ছে কি বলছি ঠান্ডা মাথায় বুঝে নেওয়ার জন্য। এই যে দেখো এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে দেখো 22-23 সেশনে কোথায় থেকে আসছিল, আয়ন শনাক্তকরণ পাঠ থেকে, বুঝা গেছে? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যদি শর্ট সিলেবাসের বাইরে চিন্তা করো। তো মাথায় রাখো এখানে কি বলছে, এখানেও সেম জিনিস বলছে, এই দ্রবণে তোমার কি করলে আমি হচ্ছে কি হলুদ অদক্ষেপ পাবো, কি করলে আমি কি পাবো, হলুদ অদক্ষেপ পাবো, বুঝা গেছে? এটা হচ্ছে আমার প্রশ্ন, হলুদ অদক্ষেপ আমি কিভাবে পাবো। দেখো হলুদ অদক্ষেপ তুমি পাবা হচ্ছে K2CrO4 এ তুমি যদি দাও তাহলে হলুদ অদক্ষেপ কারা দেয়, হলুদ অদক্ষেপ দিবে তোমার lead 2+, তারপর হলুদ অদক্ষেপকে দিবে বোরিয়াম 2+, তারপর হলুদ অদক্ষেপকে দিবে মার্কারি 2+, বুঝা গেছে? সো এই যে যৌগগুলা দেখছি তারা আসলে হচ্ছে কি এই দ্রবণে তোমার আসলে হচ্ছে কি
এই দ্রবণে তারা কি করবে, তোমার হলুদ পদক্ষেপ দিবে। সো সবাই একটু আসলে হচ্ছে কমেন্ট করো যে আসলে এই জিনিসটা আসলে বুঝতে পারছো কিনা। হ্যাঁ ওকে, অনেকেই 6-এর বিক্রম, তারপর হচ্ছে শিলানীলা, ওকে 6-এর ঠিক আছে। সো এই জিনিসটা একটু আমাকে হচ্ছে কি এনশিওর করো যে আসলে হচ্ছে কি এই এই টপিকটা বুঝতে পারছো কিনা, যে কারা কারা দিবে। আমি জাস্ট লিখে দিছি, তুমি আসলে এখানে যেরকম আমাদের লেড 2+ আছে, কোনো জায়গায় হয়তো বুরিয়াম 2+ থাকতে পারে, কোনো জায়গায় তোমার আসলে হচ্ছে কি মার্কারি 2+ থাকতে পারে। সো এই জিনিসগুলো আসলে পড়তে হবে বা বুঝে নিতে হবে, বুঝা গেছে? ওকে ক্লিয়ার বলছো, ঠিক আছে। এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে তেজস্ক্রিয় আইসোটোপ নয় কোনটি, মানে এটা হচ্ছে কি একটা তেজস্ক্রিয় আইসোটোপ নয় কোনটি। এখন তুমি কি পর্যায় সারণী ধরে মুখস্থ করতেছো যে এটা তেজস্ক্রিয়, এটা তেজস্ক্রিয় নয়, এই মৌলটার কোনো কোনো মৌলের তো 4টা-5টা আইসোটোপ আছে। এখন তুমি এখান থেকে কতটা মুখস্থ করবা, বোঝা গেছে? যে এই এই মৌলের এতটা আইসোটোপ, পর্যায় সারণীতে 118টা মৌল আছে। হ্যাঁ 118টা মৌল আছে, এদের মধ্যে আসলে হচ্ছে কি সোডিয়াম আর হচ্ছে কি গোল্ডের যদি তুমি আসলে আইসোটোপ নাই, তাহলে চিন্তা করো 116টা মৌলের মধ্যে তুমি যে একটা মৌলের আবার হচ্ছে 5-6টা আইসোটোপ থাকতে পারে। এখন তুমি কি সবগুলা মুখস্থ করা পসিবল না, আইসোটোপ মুখস্থ করে লাভ নাই, বোঝা গেছে? আইসোটোপ মুখস্থ করে লাভ নাই। এখানে হচ্ছে কি আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে একটা শর্ট টেকনিক তোমাকে শিখিয়ে দিচ্ছি, যে কোনটা তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা তেজস্ক্রিয় আইসোটোপ নয় সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পর্যায় সারণীতে তুমি তো বর সংখ্যা মুখস্থ করবা। এখন পর্যায় সারণীতে আমি বর সংখ্যা কিভাবে মুখস্থ করব, পর্যায় সারণীতে অ্যাটলিস্ট 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার বর সংখ্যা তো তোমার মুখস্থ করা ফরজ, বুঝা গেছে? তোমার মুখস্থ করা দরকারই, মানে এই লেভেলে এসে তো অনেক স্টুডেন্ট আরও বেশি মুখস্থ করে, বাট আমি ধরলাম 1 থেকে 30 পর্যন্ত যদি মুখস্থ না থাকে, বর সংখ্যা প্রোটন সংখ্যা আজকে গিয়ে মুখস্থ করবা। এখন এইটা যদি তুমি খেয়াল করো, তুমি কিভাবে বুঝবা যে কোনটা তেজস্ক্রিয় কোনটা তেজস্ক্রিয় নয় আইসোটোপ? দেখবা যে পর্যায় সারণীতে কোনটার আসলে হচ্ছে কি, মানে যে বর সংখ্যা দেওয়া আছে পর্যায় সারণীতে, এখানেও আসলে সেম বর সংখ্যা দেওয়া আছে কিনা। যদি পর্যায় সারণীতে যে বর সংখ্যা দেওয়া আছে মৌলটার এখানেও সেম বরই আছে, তার মানে ওইটা হচ্ছে কি তেজস্ক্রিয় নয়। আর যদি পর্যায় সারণীতে যে বর সংখ্যা দেওয়া আছে এখানে আসলে হচ্ছে কি তার কম বা বেশি দেওয়া আছে, তখন বুঝবা যে সেটা আসলে কি তেজস্ক্রিয় আইসোটোপ। আসো আমরা একটু চেক করি। এই যে তোমরা কোবাল্ট 16, এটা কিন্তু পর্যায় সারণীতে কি তুমি আজকে বই ধরে দেখো, এটা কিন্তু 60 না বর সংখ্যা। তো যেহেতু 60 না, তার মানে কি এটা তেজস্ক্রিয় হবে, বোঝা গেছে? এটা হচ্ছে তেজস্ক্রিয়। এই যে তুমি ফসফরাসের কথা চিন্তা, ফসফরাস খুব সম্ভবত তুমি দেখবা 30.98 এরকম কিছু একটা মান দেওয়া আছে, যেটা কি আলটিমেটলি তুমি হচ্ছে কি 31 ইউজ করি আমরা। তার মানে এটা বর সংখ্যা পর্যায় সারণীতে যেটা দেওয়া আছে এখানেও সেম জিনিসটা দেওয়া আছে, এখানে কি সেম জিনিসটা দেওয়া আছে। তো এই কারণে আসলে হচ্ছে কি সেম জিনিস দেওয়া থাকার কারণে এটা কি হচ্ছে কি তোমার তেজস্ক্রিয় নয়। এটা কি হবে তেজস্ক্রিয় নয়, কারণ এটা পর্যায় সারণীতে যে বর সংখ্যা দেওয়া আছে এখানেও সেমটাই দেওয়া আছে, বুঝা গেছে? এই যে সালফারের কথা চিন্তা করো, সালফার গিয়ে দেখবা পর্যায় সারণীতে 32 বর সংখ্যা দেওয়া আছে। সো এটা কি এখানে 35 বেশি, সুতরাং তেজস্ক্রিয় এটা, বোঝা গেছে? যদি সমান হইতো, এখানে যদি 32 থাকতো তাহলে আমরা বলতাম এটা তেজস্ক্রিয় নয়। সেমভাবে তুমি যদি জিঙ্কের কথা চিন্তা করো, সেখানে দেখবা 65.3 বা হচ্ছে 5 এরকম একটা মান দেওয়া আছে জিঙ্কের পর্যায় সারণীতে। সো এখানে হচ্ছে কি শুধু 65 দেওয়া আছে। সো এটা হচ্ছে কি যেহেতু ওই পর্যায় সারণীর সাথে মিলতেছে না, সুতরাং এটাই হচ্ছে কি তেজস্ক্রিয় হবে, বোঝা গেছে? এখন আজকে থেকে আসলে হচ্ছে কি প্রবলেম হবে যে আইডেন্টিফাই করা কোনটা তেজস্ক্রিয় কোনটা তেজস্ক্রিয় নয়, বুঝিয়ে দিলাম। কিন্তু এটা যদি তুমি চিন্তা করো তাহলে হচ্ছে কি তোমার আসলে হচ্ছে কি সম্ভব। দেখো শিক্ষা পরীক্ষা, ডিউ পরীক্ষা দিবেন না, শিক্ষা পরীক্ষাতে কে কোন বর্ণালী দেখা দেয়, কে কোন বর্ণ দেখা দেয়, শিক্ষা পরীক্ষার কালার কুবাল গ্লাস বা নীল কাছের নিচে কি রকম কালার দেখায়, দুইটা জিনিসই আপনাদেরকে পড়তে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। শিক্ষা পরীক্ষা তোমার একটা হট টপিক, একটা হচ্ছে কি হ্যাঁ বি এটের বি হবে। হ্যাঁ তোমাকে আসলে হচ্ছে কি আমি কিন্তু ট্রিক শিখিয়ে দিছি কিভাবে আনসার করবা, বোঝা গেছে? সো এই শিক্ষা পরীক্ষা তোমাকে মাস্ট পড়তে হবে। এখানে কোনো মানে এই টপিক আসলে হচ্ছে কি তুমি কোনো ইউনিভার্সিটির জন্য ছেড়ে যেতে পারবা না। সো এখানে কি বলছে, ইটের মতো লাল, কি বলছে ইটের মতো লাল বলছে, ইটের মতো লাল বলছে না, কি বলছে ইটের মতো লাল। সো ইটের মতো লাল বর্ণ কে দেয়, ইটের মতো লাল বর্ণ দেয় ক্যালসিয়াম 2+ আয়ন, বোঝা গেছে? ইটের মতো লাল বর্ণ কে দেয় ক্যালসিয়াম 2+ আয়ন, বোঝা গেছে? ওকে, এই যে এই ধরনের বিক্রিয়াগুলোকে কি বলা হয় বলো? এই ধরনের বিক্রিয়াকে কি বলা হয়? নিউক্লিয়ার বিক্রিয়া। এই ধরনের কি বলা হয়? নিউক্লিয়ার বিক্রিয়া। সো এই বিক্রিয়াগুলা ডিইউতে হচ্ছে কি স্যারদের অনেক পছন্দ থাকে, বাট এটা কিন্তু সকল ইউনিভার্সিটিতেই আসে এই টপিকগুলো। হ্যাঁ 9C
এই টপিকগুলো কিন্তু আসলে হচ্ছে কি সকল ইউনিভার্সিটিতে আসে। তো এই জিনিসগুলো কীভাবে বুঝবা যে আমার বিটারে ইমিশন হলে কি হয়, আলফার ইমিশন হলে কি হয়, সেটা যদি তোমাকে থিওরি ক্লাস হয়তো অনেক ভালোভাবে বুঝাইতাম, বাট এখন আমাদেরকে আসলে হচ্ছে কি অ্যাডমিশন অনুযায়ী আগাইতে হবে। এই যে আমরা একটু যদি আসলে হচ্ছে কি এখানে দেখাইতে চাই আলফা বিটা গামা, এদের যদি আমরা একটা চার্ট দেখাইতে চাই, চার্ট চার্ট চার্ট, এই যে নিচে নিচে এই যে একটু জুম জুম করি, তোমরা তো আসলে দেখতে পাও না এগুলা। হ্যাঁ, এই যে দেখো তোমার আসলে হচ্ছে কি হয় জিনিসগুলো দেখো, যে আলফা রে যখন আসলে আলফা হচ্ছে মাইনাস দিয়ে দিছে, এটা মানে বোঝাচ্ছে যে আলফা ইমিশন হচ্ছে। সো আলফা ইমিশন হয়ে দেখো তার একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার একটা কি চেঞ্জ হচ্ছে, বোঝা গেছে, তার কি হচ্ছে একটা চেঞ্জ হচ্ছে, ছিল ইউরেনিয়াম হয়ে গেছে থুরিয়াম, বোঝা গেছে। এখন এই চেঞ্জটা আমি এখানে দেখাবো যে কি হয়। তার আগে বুঝে নিতে হবে বিটা মানে আমরা কি বুঝি। দেখো বিটা যে কথা তোমার আসলে হচ্ছে কি বিটা মানে হচ্ছে তার বর সংখ্যা 1 আর হচ্ছে কি প্রোটন সংখ্যা -1, বোঝা গেছে। এই চিহ্নগুলো মাথায় রাখতে হবে, এই চিহ্ন যদি তোমরা না পারো তাহলে বুঝবে না। আলফা মানে কি, আলফা মানে হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ তার বর সংখ্যা কত 4, প্রোটন সংখ্যা কত 2 এবং সে 2+ আকারে থাকে। যদি ওইটা আমার দরকার পড়ে না, আমার বর সংখ্যা আর প্রোটন সংখ্যা হচ্ছে কি মেন জিনিস, বোঝা গেছে। এখন আমরা যদি এই ম্যাগনেসিয়ামের কাজটাই যদি করি, ম্যাগনেসিয়াম 24 দেওয়া আছে, বর সংখ্যা 12। এখন কি বলছে বিটা রে ইমিশন। সো যখন ইমিশন মানে কি হচ্ছে তোমার মাইনাস, বোঝা গেছে, ইমিশন মানে কি মাইনাস। সো বিটার সংকেত আমরা কি বলছি 0 -1। এখন এই ইমিশনের পরে এই যে এক্স যোগটা হবে, এই এক্স যোগটা আসলে কি হবে দেখো, বিটারে যখন আসলে মাথায় রাখবা এই যে অ্যাড হবে, যদি তুমি বিটারকে অ্যাড করো বা যোগ করো, তখন তার যেহেতু প্রোটন সংখ্যা -1, সে কি করবে প্রোটন সংখ্যাটাকে 1 কমায়া দিবে। বাট এখানে কি বলছে ইমিশন, বোঝা গেছে। ইমিশন হলে কি হবে, এই যে সামনে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাসে আলটিমেটলি মাথায় রাখবা প্লাস হয়ে যায়। অর্থাৎ যখন ইমিশন হবে তখন এই যে প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে, তার মানে প্রোটন কত হয়ে যাবে 13। এখন বলো 13 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলকে, একটাই আছে 13 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌল, সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম, বোঝা গেছে। তারপর দেখো এই যে সে কিন্তু বর 0, তার মানে সে বরকে কোনো চেঞ্জ করতে পারবে না, কারণ তার নিজের বরই 24, তার মানে বর এখানে 24ই থাকবে। তারপর আসো আমাদের এখানে কি বলছে যে ইমিশন আলফারে ইমিশন হলে আমরা কি করব, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস আমার হচ্ছে কি ইমিশন হবে। অর্থাৎ এই যে আলফা যদি ইমিশন হয়, তার মানে তোমার এই যে বর সংখ্যা 2 কমে যাবে, যেহেতু সামনে মাইনাস, ইমিশন মানে কমে যাওয়া, বর সংখ্যা 2 কমে যাবে, প্রোটন সংখ্যা 2 কমে যাবে, আর বর সংখ্যা কত কমবে 4 কমবে। সো এখন দাও, যদি প্রোটন সংখ্যা 2 কমে, তার মানে এটা কত হবে 11 হয়ে যাবে। এখন 11 কার প্রোটন সংখ্যা, সোডিয়ামের, খুব ইজিলি বের করতে পারবা। আর 4 বর সংখ্যা কমে গেলে এখানে কত হবে 20 হবে। এখন বলো আনসার কোনটা, আনসার কি আমার কোথাও আছে, আনসার হ্যাঁ আছে, এই যে বি নাম্বার। দেখো সোডিয়াম, এই দুইটা যে কোনো একটা আনসার হবে। এখানে বর সংখ্যা 22 দেওয়া আছে, সুতরাং এটা হবে না। এখানে বর সংখ্যা 20 দেওয়া আছে, এটা হচ্ছে কি রাইট আনসার। হ্যাঁ 10 এর হচ্ছে কত, 10 এর বি নাম্বার হবে, 10 এর কি হবে বি নাম্বার, কারণ এখানে তোমাকে ওয়াই জানতে চাইছে, বোঝা গেছে। এক্স জানতে চাইলে আমাদের কত হইতো, এই যে সি নাম্বার হইতো, বোঝা গেছে। সো আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না, এটা মানে এক্সেপশনাল অলওয়েজ, মানে হচ্ছে কি ইম্পর্টেন্ট, এক্সেপশনাল, যে শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না কারা। তো মাথায় রাখবা শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না হচ্ছে, আমি যে কয়টা যোগ লিখে দিচ্ছি, এই যোগগুলা মুখস্থ করবা, এই যোগগুলা কি করবা মুখস্থ করবা, বোঝা গেছে। অ্যালুমিনিয়াম 3+, তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম 2+। সো এই যোগগুলো আসলে হচ্ছে কি করে না শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না, এই যোগগুলো কি করে না শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না। সো 11 এর আনসার কি হবে, 11 এর আনসার হবে ডি নাম্বারটা, বোঝা গেছে। হ্যাঁ বি, ওকে রাইট। তারপর আমরা 11 দেখালাম। এখন বলছে কোন যৌগটাতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে, কি আছে অযুগ্ম ইলেকট্রন, বোঝা গেছে। আমি কিন্তু কিছু কিছু শব্দ মার্ক করতেছি পরীক্ষায়, কিন্তু এই শব্দগুলা এই প্রশ্নগুলোকে যদি তোমার আসলে হচ্ছে কি সলভ করতে হয়, তাহলে হচ্ছে কি একটু জটিল ওয়েতে আসলে হচ্ছে কি সলভ করতে হবে, যেরকম আসলে অক্সিজেনের বলছে, তাই না। সো অক্সিজেনের তোমার আসলে কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে, এবং সেই ইলেকট্রন বিন্যাসটা শুধু করলেই যে হবে এরকম না, 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p কত হবে, এটা 2p4। হ্যাঁ, সো এই যে শেষের যে অরবিটালটা তুমি যখন ইলেকট্রন বিন্যাস করবা, শেষের যে অরবিটালটা এটার আসলে যে আমরা কি জানি, এটার আসলে হচ্ছে কি তুমি গড়গুলো আঁকবা, যেরকম শেষেরটা কত পি না। সো পি এর আমরা কয়টা গড় জানি, 3টা গড়, পি এক্স পি ওয়াই পি জেড। সো এই গড়গুলাতে তুমি ইলেকট্রন দিবা, প্রথম গড়ে একটা যাবে, দ্বিতীয় গড়ে একটা যাবে 2টা, হুন্ডের নীতি অনুযায়ী তৃতীয় গড়ে 3টা। এখন যদি আবার অতিরিক্ত হয়, তখন আসলে উল্টা দিকে স্পিন মুভ করে প্রথম গড় থেকে জোড় অবস্থা হয়ে যাবে, আমরা এটা জানি।
এখন দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কি, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এই যে তুমি ইলেকট্রনটা দেওয়ার পরে তার শেষ অরবিটালে যে দুইটা ঘর খালি আছে, মানে যে দুইটা করে সিঙ্গেল ইলেকট্রন বা একটা করে ইলেকট্রন পাবা সেই ঘরগুলাই হচ্ছে কি অযুগ্ম ইলেকট্রন। তার মানে এখানে কয়টা, দুইটি। এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা, দুইটা। ওকে, এখন আসো আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি। নাইট্রোজেন কত, 7। নাইট্রোজেন 7-এর ইলেকট্রন বিন্যাসও সেমভাবে করবো, 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p 3। সো এটা যদি ইলেকট্রন বিন্যাস করো এটা খুবই সিম্পল, 3 ঘরে 3টা থাকবে, 1 2 3। এখানে তার মানে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা, 3টা, মানে সিঙ্গেল বা হচ্ছে কি বিজোড় ইলেকট্রন সংখ্যা। এখন আসো আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত 24, তাই না? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ব্যতিক্রমধর্মী না? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ব্যতিক্রমধর্মী, 3s2 3p6, তারপর হচ্ছে কি, আচ্ছা আমরা সিরিয়ালি লিখি, তারপর 3d, বাট 3d-তে পরে ইলেকট্রন যাবে, এই যে 4s-এ 2টা যাওয়ার কথা ছিল, একটা যাবে, আর 3d-তে কয়টা, 5টা যাবে, বোঝা গেছে? এখন যদি তুমি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হিসাব করো, এখানে হচ্ছে কত তোমার একটা আছে, আর এটাতে এই যে 3d-তে 3d-র কয়টা ঘর বলো তো, 3d-র কয়টা ঘর, 5টা ঘর না, একটা ঘর 2টা ঘর 3টা ঘর 4টা 5টা, এখানে কয়টা আছে, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে তার এখানে অযুগ্ম ইলেকট্রন কিন্তু অনেক বেশি, তার এখানে কি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কি অনেক বেশি। তার মানে কি এখানে 6টা অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি। ওকে, 6টি, বোঝা গেছে? এখন আসলে হচ্ছে কি আমরা কপারের যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কপারের কত 29 না, এটাও কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p2 6 3s2 3p6, তারপর 3d 4s, এখানেও আমরা জানি 4s একটা, আর হচ্ছে কি 3d-তে 10টা। এই যে 3d 10টা, তার মানে কি তার ইলেকট্রন দ্বারা এই অরবিটালটা পূর্ণ আছে, তার এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন পাবা না। এই 5টা করেই দেখবা তার ডাবল ইলেকট্রন, তার এখানে শুধু একটাই বিজোড় ইলেকট্রন আছে, এই 4s-এ, বোঝা গেছে, একটা। তো সবচেয়ে বেশি কোথায় আছে, এই যে ক্রোমিয়ামে, যেখানে আমরা 6টা পাইছি, বোঝা গেছে? ক্রোমিয়ামে পাইছি কয়টা, 6টা। সো এটার আনসার সি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব সাবধানতাই তোমাকে হচ্ছে কি আনসার করতে হবে। এই যে দেখো আইসো ইলেকট্রনিকের, দেখো জিএসটিতে আসা একটা প্রশ্ন, যে নিচের কোনটা হচ্ছে কি আইসো ইলেকট্রনিক সেট, মানে কোনটা এই অপশনগুলোতে কোনগুলাই আইসো ইলেকট্রনিক হবে। সো আইসো ইলেকট্রনিক হওয়ার জন্য আমাকে কি হতে হবে, ভর সংখ্যা সেম হতে হবে, সরি ইলেকট্রন সংখ্যা সেম হতে হবে। আসলে এখানে যদি আমরা দেখি, এই যে দেখো ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ মানে কত, ক্যালসিয়ামের ইলেকট্রন 20, 2+ মানে 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে 18। এই যে এই অপশনটার দিকে খেয়াল করো তো, শুধু ক্লোরিন, শুধু ক্লোরিনের ইলেকট্রন কতটা, 17টা, তার মানে এটা হবে না, এখানে সবগুলার ইলেকট্রন সংখ্যা সেম হওয়া লাগবে, তার মানে এটা বাদ। এই যে ক্রোমিয়াম 2+, নর্মালি ক্রোমিয়ামের ইলেকট্রন কয়টা, ক্রোমিয়ামের ইলেকট্রন হয় 24, 2+ মানে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে এখানে কয়টা 22, তার এখানে 22টা ইলেকট্রন আছে। আবার যদি আয়রন 3+, আয়রনের হচ্ছে কয়টা 26 থেকে তুমি আসলে 3টা বাদ দিয়ে দাও, যেহেতু 3+, তার মানে কয়টা 23টা, তার মানে কি মিলতেছে? সো এটাও বাদ। দেখো এখানে নিয়ন 2, সরি নাইট্রোজেন 2-, নাইট্রোজেনের হচ্ছে কয়টা 7টা ইলেকট্রন, 2- মানে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এখানে কত তোমার 2টা ইলেকট্রন গ্রহণ করলে 9টা। নিয়ন মাইনাস, নর্মালি নিয়নের ইলেকট্রনই 10টা, নিয়ন যদি ওই ইলেকট্রন নেয় না, তারপর এখানে যেহেতু লিখছে সো প্লাসের 1, তার মানে কত 11টা হয়ে যাচ্ছে। সো এটাও মিলতেছে না, আসেই একটা অপশন এটাই হবে। ফ্লোরিন মাইনাস, 9টা ইলেকট্রন, একটা যোগ করলে 10। সোডিয়াম প্লাস, 10টা ইলেকট্রন, একটা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে কত হবে, সরি 11টা ইলেকট্রন, একটা ইলেকট্রন ত্যাগ করে 10টা হবে। অক্সিজেন 2-, অক্সিজেনের হচ্ছে 8টা, 2টা ইলেকট্রন গ্রহণ করছে 10 হবে। কার্বন 4-, কার্বনের হচ্ছে 6টা, 4- মানে আরও 4টা ইলেকট্রন গ্রহণ করছে, সো 10টা। সবার ইলেকট্রন সংখ্যা সেম, সো এটাই হচ্ছে কি আনসার, সবার ইলেকট্রন সংখ্যা সেম, এটাই আনসার, বোঝা গেছে? 12C ওইটা ঠিক আছে, আর হচ্ছে কি এটার হচ্ছে কত ডি নাম্বার হবে। সো আইসো ইলেকট্রনিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে কোন অরবিটাল অসম্ভব, কি বলছে কোন অরবিটাল অসম্ভব, এটা কিন্তু তোমরা একাডেমিকে পড়ে আসছো, খ নাম্বারে তোমাদের প্রশ্ন আসছো যে কোন অরবিটাল অসম্ভব, বা হচ্ছে সরি দেখা এরকম একটা অরবিটাল দিত যেটা আসলে অসম্ভব। 2p অরবিটাল সম্ভব, বোঝা গেছে? 2p-তে ইলেকট্রন যায়, আমরা ইলেকট্রন বিন্যাসে 2p-তে ইলেকট্রন দিই, 3d-ও সম্ভব, 4f-এও সম্ভব, এগুলো সবই সম্ভব, এগুলো সবই কি সম্ভব, বোঝা গেছে? এগুলো সব। বাট 3f কি কখনো দেখছো? 3f নামে অরবিটাল কখনো দেখছো? দেখো নাই। এখন কিভাবে বুঝবা যে এটা যে অসম্ভব? তোমার এখানে n এর ভ্যালু কত, এই যে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 3। তো n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে l এর ভ্যালু কি হতে পারে, l এর সম্ভাব্য ভ্যালু কি হতে পারে? তোমার 0 থেকে n-এর 1, n- এটা কিন্তু 1 পর্যন্ত, বোঝা গেছে? 0 থেকে n-এর 1 পর্যন্ত, তার মানে 0 থেকে তোমার এখানে কত, n এর ভ্যালু 3, 3-এর 1, অর্থাৎ 0 থেকে তোমার হচ্ছে কত 2 পর্যন্ত,
0 থেকে 2 পর্যন্ত। এখন 0 থেকে 2 পর্যন্ত হলে তার মানে তার এই যে 3 নাম্বার শক্তি স্তরের আন্ডারে কয়টা অরবিটাল থাকতে পারে? 0 থাকতে পারবে, 1 থাকতে পারবে, 2 থাকতে পারবে, এই কয়টা। এখন 0 এর জন্য আমরা কি জানি? s অরবিটাল, 1 এর জন্য আমরা কি জানি? p অরবিটাল, এবং হচ্ছে কি তোমার 2 এর জন্য কি? d অরবিটাল। তার মানে তার হচ্ছে কি 3d পর্যন্ত ইলেকট্রন থাকতে পারবে, 4f পর্যন্ত যাবে না, সরি 3f পর্যন্ত যাবে না। সো এই জন্য এটার আনসার হচ্ছে কি ডি নাম্বারটা। বোঝা গেছে? ওকে, 14 আনসার ডি। এখন আসো আরেকটা একটু জটিল টাইপের প্রশ্ন, যেহেতু জিএসটিতে আসে একটু কঠিন প্রশ্ন আসে। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর লাইম্যান সিরিজের জন্য কি বলছে? লাইম্যান সিরিজে মাথায় রাখবা, রেখা বর্ণালী সৃষ্টিকারী কত শক্তি স্তর বলছে ভাইয়া? এখানে দেখেন 4র্থ শক্তি স্তর বলছে। এখানে কত বলছে? 4র্থ শক্তি স্তরের কথা বলছে। এবং এখানে আরো একটা জিনিস বলা আছে যে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। কি বের করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। একটু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। এখন এখানে কয়েকটা পয়েন্ট, এখানে লাইম্যান সিরিজের বলা আছে। তো লাইম্যানের জন্য আমরা কি জানি? লাইম্যান, বামার, পার্সচেন, ব্রাকেট, ফান্ড এরকম জানি। সো এখানে হচ্ছে কি n1 এর ভ্যালু কত হবে? 1 লাইম্যান সিরিজের জন্য। আর n2 এর ভ্যালু কত হবে? যেহেতু 4র্থ শক্তি স্তর বলছে, তার মানে n2 এর ভ্যালু 4। এখানে আমার কি বলছে? তরঙ্গ সংখ্যা। সো তরঙ্গ সংখ্যা মানে কি তোমার হচ্ছে এই যে এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা বলছে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, বা হচ্ছে কি মিউ বার দিয়েও প্রকাশ করতে পারো। আমরা এটা জানি, সূত্র কি জানি? RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাসের 1/n2 স্কোয়ার। বোঝা গেছে? এখন এখানে RH রিডবার্গ ধ্রুবকের মানটা তোমাকে খুব সম্ভবত দেওয়া আছে এখানে। এই যে কত দেওয়া আছে? এই যে এখানে প্রশ্নে দেওয়া আছে, এই যে 10.97 ইন্টু হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 6, এর সাথে হচ্ছে গুণ অবস্থায় আছে 1/n1 এর মান 1 মাইনাসের হচ্ছে কি 1/4 স্কোয়ার, n2 এর ভ্যালু 4। সো 10.97 গুণ হচ্ছে কি 10 টু দি পাওয়ার 6। সো এখানে কত হবে? 1/1 ধরতে পারো, আলটিমেটলি 1ই হবে। বোঝা গেছে? 1/1 আলটিমেটলি কত? এটা 1ই হবে। আলটিমেটলি কত? এটা 1ই হয়ে যাবে। বোঝা গেছে? বুঝতে পারছেন? এটা 1 মাইনাসের 1/16 এটা। বোঝা গেছে? সো যদি আমরা এখানে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, 97 গুণ 10 টু দি পাওয়ার 6 গুণ হচ্ছে কত? এই যে নর্মাল লসাগু করলে নিচে 16 আসবে, উপরে কত? 16 মাইনাসের 1, এটাই তো হবে। এই যে 16 আর ওইখানে মাইনাসের 1। সেখানে আলটিমেটলি দেখো 10.97 গুণ 10 টু দি পাওয়ার 6, তো এখানে 15/16। এখন বলো এটার হ্যান্ড ক্যালকুলেশন কী করবে? এতক্ষণ করতে গিয়েই তোমার অনেক সময় চলে গেছে। বোঝা গেছে? এতটুকু করতে আসলে হচ্ছে কি তোমার অনেক সময় চলে গেছে। সো এইটুকু অংশ করতে গেলে আরও তোমার সময় লাগবে যে এতটুকু। এখন এটাকে আমি আরেকটু সহজ উপায়ে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন করে দিই। দেখো 15-16 দেখো প্রায় কাছাকাছি। তুমি যদি 15কে 16 হিসাবে কাউন্ট করো, তার মানে 16 কাটা গিয়ে থাকবে কত? 1। তার মানে আলটিমেটলি আনসার কোনটা আসে? এটাই আছে। বাট এখানে কিন্তু 15/16, এখানে কত? 15/16। তার মানে এটা আলটিমেটলি 1 না হইয়া, এখানে 1 না হয়ে এটা কি হবে? 1-এর খুব কাছাকাছি একটা ভ্যালু, অর্থাৎ এটা 0.99 এরকম সামথিং কিছু একটা হতে পারে। তার মানে এক্সাক্ট 0.97 না এসে এটা হচ্ছে অল্প একটু ছোট মান আসবে। এখন তুমি দেখো 10.97 এর অল্প একটু ছোট মান কোথায় আছে, বা 10.97 এর সমান মান কোথায় আছে? এটা তো হবে না, তো 2 পয়েন্ট অনেক দূরে চলে গেছে, এটা হবে না। এই যে দেখো এটাও যে মান, এটাও যে মান, এটাও যে মান, একই মান। ওকে, কনফিউজ হয়ে পড়ে গেলাম। এখন আমরা কি করব? এখন আমরা দেখব পাওয়ার। এই যে 10 এর পাওয়ার 6 কোথায় আছে? দেখো 10 এর পাওয়ার এখানে মাইনাসের 6 দেওয়া আছে, হবে না। 10 এর পাওয়ার এখানে প্লাসের 6 দেওয়া আছে, এইটাই হচ্ছে কি আমার আনসার। এখানে হচ্ছে প্লাসের 5 দেওয়া আছে। বোঝা গেছে? সো এভাবে আসলে হচ্ছে কি তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনটাও শিখতে হবে। শুধু যে আমি প্রশ্ন পারলে হবে না, কারণ তুমি প্রশ্ন পারো, প্রসেস পারো, দেখা দিল এক প্রশ্ন করতে গিয়ে তুমি 5 মিনিট শেষ করে ফেললা, তাহলে তো হবে না। তাহলে তোমাকে আসলে হচ্ছে কি পস্তাইতে হবে। ওকে, আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দেন। ওকে, ধন্যবাদ। ওকে, বুঝতে পারছো কীভাবে হ্যান্ড ক্যালকুলেশন করবা? আচ্ছা, হোন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? হোন্ডের নিয়ম অনুযায়ী আমরা কি জানি? প্রথমে তোমার কি যাবে? যে একটা কক্ষপথে যাবে, ছোট কক্ষপথে, তারপর আস্তে আস্তে ওই গড়গুলা বড় হয়ে অন্য কক্ষপথে যাবে। দেখো এখানে কি হয়েছে? 1s2, এটা ঠিক আছে। 1s2 পরে 2s2 ফিল আপ হবে, এটাও ঠিক আছে। এখানে এসে দেখো 2p এক্সে দুইটা যেতে পারে, বাট সেটা আমার পরবর্তীগুলোর উপর ডিপেন্ড করবে। 2p y1-এ একটা থাকতে পারে। এই যে 2p z-এ যদি তোমার 0 হয়, 2p z-এ 0 হয়ে 2p x-এ দুইটা জীবনও যাইতে পারবে না, কারণ আগে হচ্ছে কি এই প্রত্যেকটাতে একটা একটা করে যাবে। তার মানে এখানে যেহেতু 0 দিয়ে এখানে 2 দিছে, এটা হবে না। এখানে যদি 2p x-এ 1 থাকতো তাহলেও হয়তো ভাবতাম যে আমরা এখানে দুইটা ইলেকট্রন ছিল, একটা এই ঘরে গেছে আর একটা এই ঘরে গেছে। বাট এখানে তো হচ্ছে কি 3টা ইলেকট্রন দেখাচ্ছে, এখানে 2টা, এখানে একটা, 3টা। সো এই ইলেকট্রনটা এই ঘরে যাওয়ার কথা ছিল। সো এটা ভুল সিকোয়েন্স। আবার যদি এটাতে দেখো এই ঘরটাতে 0টা ইলেকট্রন দেখাচ্ছে, আবার এই দুই ঘরে
ইলেকট্রন আছে না, এটা কখনোই হবে না। আগে এই ঘরে যাবে, তারপরে এই ঘর, তারপরে এই ঘর, প্রথমে একটা একটা করে 3টা করে যাবে, তারপর যদি অতিরিক্ত হয় তাহলে 2 2 2 2 করে যাবে, বোঝা গেছে? সো এটাও হবে না। 1s2 2s2 ঠিক আছে, 2px1 ঠিক আছে, 2p, এই যে দেখো এখানেও 2p 2 দিয়ে রাখছে, বাট pz অরবিটালটা খালি রাখছে। যদি তোমার এখানে 2টা ইলেকট্রনই থাকে তাহলে এখানে একটা যাবে, এখানে একটা যাবে, বোঝা গেছে? প্রথমে এভাবে যাবে। সো এই সিকোয়েন্সটাও ভুল। এই সিকোয়েন্সটা তাহলে তো আসেই একটা 1s2 2s2 ঠিক আছে, 2px একটা, 2py একটা, 2pz একটা, ওকে রাইট, এটা ঠিক আছে, বোঝা গেছে? 16 ডি। ওকে, অনেক অ্যান্সার দিছো, সবাই অ্যান্সার দিবা। এই যে রিমি খাতুন, তারপর শিলানীরা, সুমাইয়া রহমান, সবাই অ্যান্সার দিবা। বেস্ট ক্লাস, ওকে থ্যাংক ইউ। এই যে দেখো এটা যেই বছর আসছে, পোলাপানের মাথা পুরা হচ্ছে কি মানে ব্রেন স্টর্মিং করে ফেলার মতো একটা প্রশ্ন করছে। এই প্রশ্নটা ধরাই আসলে হচ্ছে কি একটু ঝামেলা, বোঝা গেছে? এই প্রশ্নটা ধরা একটু ঝামেলা। দেখো এখানে কি বলছে, এই যে Fe3 দেওয়া মানে হচ্ছে কি তোমার Fe3+ বোঝায়, বোঝা গেছে? Fe3+। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা যদি তুমি পড়ো মনে হবে যে এখানে তোমার দ্রাব্যতা গুণফল। আমি একটু পড়ি, দেখো Fe3+ লবণের ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এর সাথে হচ্ছে কি একটা ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে NaOH এর, অর্থাৎ Fe3+ এর ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, NaOH এর ঘনমাত্রা আয়তন দেওয়া আছে। দুইটা দ্রবণকে যোগ করলে FeOH3 হচ্ছে কি আয়নিক গুণফল কত হবে সেটা বের করতে বলছে। মানে এই প্রশ্নটা ধরতে গেলেই তোমার অনেকটা সময় লাগবে। মানে এই প্রশ্নটা এত পরিমাণ ঘুরাইছে, হ্যাঁ এত পরিমাণ ঘুরাইছে যে বোঝাই কঠিন যে আসলে এটা KSP থেকে আসছে না KIP থেকে আসছে। অনেকে কি করছে, এই মানগুলা দেখে মানে KSP বের করার চেষ্টা করছে, বাট তোমাকে একটা হচ্ছে কি পরীক্ষায় তোমাকে আসলে বিচক্ষণ হতে হবে, বা তোমার ব্রেনটাকে একটু আসলে সচেতন রাখতে হবে। তুমি যেখানে আয়নিক গুণফল বের করবে, এখানে কি কোথাও তোমাকে দ্রাব্যতা গুণফল বা KSPর ভ্যালু দেওয়া আছে? উত্তর হলো না, দেওয়া নাই। তখনই তোমাকে একটু আইডিয়া করে নিতে হবে যে এই জায়গায় থেকে আমি আসলে হচ্ছে কি ম্যাথ করে যদি বেরও করি কোনোভাবে, অনেক সময়ের ব্যাপার, বুঝা গেছে? তো আমার কাছে একটা অপশন হয় এই MCQ আমি স্কিপ করে দিব, দ্বিতীয় অপশন হচ্ছে কি না হয় আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে যে এটা কি আসলে হচ্ছে কি আসছে কিনা। হ্যাঁ, সো মেনলি আসলে প্রশ্নটাকে এই পরিমাণ ঘুরাইছে যে এটা আসলে কোন টপিক থেকে আসছে জানো? আয়ন শনাক্তকরণ টপিক থেকে প্রশ্ন আসা, বুঝা গেছে? আয়ন শনাক্তকরণ থেকে প্রশ্ন আসা, বুঝা গেছে? তো তোমরা তো আয়ন শনাক্তকরণ পড়ো নাই হয়তো, এই জন্য আসলে অনেকটা অপরিচিত হতে পারে। তোমাদের আয়ন শনাক্তকরণ অধিক পরিচিত, প্র্যাকটিক্যালেও পড়ানো হয় একটা, মানে অধিক প্রচলিত একটা হচ্ছে কি আয়ন শনাক্তকরণ, এটা হচ্ছে Fe3+ আয়ন শনাক্তকরণ। এই শনাক্তকরণে হচ্ছে কি করা হয়, NaOH এর সাথে হচ্ছে কি করি আমরা, এই Fe3+ কে হচ্ছে কি শনাক্ত কিভাবে করি, NaOH এর সাথে চালনা করলে সে কি করে, জলীয় দ্রবণে FeOH3 কি করে, FeOH3 বাদামি বর্ণের কি অদক্ষেপ দেয়, বাদামি বর্ণের অদক্ষেপ সে কি দেয়। তো এই যে বাদামি বর্ণের অদক্ষেপ দেয়, তখন আসলে হচ্ছে যদি বাদামি বর্ণের অদক্ষেপ আমরা পাই, তখন আমরা বুঝতে পারি যে এটা Fe3+ আয়ন, বা হচ্ছে কি এটা তখন আমরা শনাক্ত করি যে এটা Fe3+ আয়ন, বোঝা গেছে? সো এখন কথা হচ্ছে যে ভাই আমাকে আয়ন শনাক্তকরণ দেখালেন, আমি আয়নিক গুণফল কিভাবে কি করব? দেখো এই যে এখানে আমি কি পাচ্ছি, অদক্ষেপ পাচ্ছি। তোমার প্রশ্নেও দেখো Fe3+ এর সাথে কি করছে, NaOH এর যোগ করছে, একটা দ্রবণ তৈরি করছে, এবং সেখানে কি বলছে FeOH3 তোমার আয়নিক গুণফল বের করতে বলছে। তার মানে তোমাকে ওই যে এই যে তোমার আয়ন শনাক্তকরণের Fe3+ আয়ন শনাক্তকরণ, এই টপিক দিয়ে তোমাকে এটার আনসার করতে হবে। এখন কিভাবে আনসার করবো, আনসার করার প্রসেস হচ্ছে এই যে দেখো এখানে তুমি কি FeOH3 কি সেম বিক্রিয়া দ্বারা FeOH3 অদক্ষেপ তুমি পাইছো, কি পাইছো, অদক্ষেপ পাইছো। এখন একটা যৌগ কখন অদক্ষেপ দেয়, তোমাকে যদি আমি প্রশ্ন করি একটা যৌগ কখন অদক্ষেপ দেয়, KSP KIPর আলোক থেকে যদি তুমি হচ্ছে কি আনসার করো, তাহলে একটা যৌগ কখন অদক্ষেপ দেয়, একটা যৌগ তখনই অদক্ষেপ দিবে যখন তার KIP অর্থাৎ আয়নিক গুণফলের ভ্যালুটা তার দ্রাব্যতা গুণফল KSPর চেয়ে বেশি হয়, তখন সে কি করবে, অদক্ষেপ। এই ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এই যখন ক্রাইটেরিয়াটা যখন আসবে, এই ক্রাইটেরিয়াটা যখন আসবে তখন সে কি করবে, অদক্ষেপ দিবে, বোঝা গেছে? তার মানে যেহেতু আমরা বিক্রিয়াতে দেখছি যে FeOH3 অদক্ষেপ দেয়, তার মানে আমি কি বলতে পারবো, তার আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে কি হবে, বেশি হবে। সো এখন অপশনে খুঁজতে হবে কোথায়, দেখো কোথায় বলা আছে, এই যে এটাতে বলা আছে যে দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি হবে, যখন তার আয়নিক গুণফলের দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি হবে তখনই আসলে হচ্ছে কি এই জিনিসটা হবে, বোঝা গেছে? সো এটা অনেক একটা হচ্ছে কি ধরাটাই আসলে মেইন জিনিস। আশা করি বুঝাতে পারছি, আমি জানি না কতটুকু বুঝাতে পারছি। সো এমআরআই প্রযুক্তিতে কোন বর্ণালীমিতিক পদ্ধতি ব্যবহার করা হয়, আমরা সবাই জানি এনএমআর হচ্ছে মানে এমআরআই হচ্ছে এনএমআর হচ্ছে কি পদ্ধতিতে আসলে হচ্ছে কি করা হয়, কাজ করে। সো এনএমআর সক্রিয় যৌগ কারা, এনএমআর সক্রিয় যৌগ হচ্ছে কি মাথায় রাখবে, এনএমআর সক্রিয় হচ্ছে কি যাদের আসলে হচ্ছে কি বিজুর
প্রোটন অথবা কি নিউট্রন থাকবে, তারা হচ্ছে কি এনএমআর সক্রিয় যৌগ হয়। বোঝা গেছে? তো এখানে আসলে হচ্ছে এটার আনসার এনএমআর, ডিরেক্ট কথায় যদি বলি। তাহলে হচ্ছে কি পরেরটা দেখো, এই যে কোয়ান্টাম সংখ্যার সেট থেকে প্রশ্ন। কোয়ান্টাম সংখ্যার সেট হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের, মানে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখবে এই টপিক থেকে প্রশ্ন হয়, প্রত্যেকটা এখানে কিন্তু তোমাকে একটা জিনিস বলে দিছে, ইন্ডিভিজুয়াল করে দিছে যে 3p1, হ্যাঁ 3p1 অরবিটালের জন্য ইলেকট্রন সংখ্যা। এখন এই ধরনের রাবিক স্পেশাল ক্লাসটা ওকে চেষ্টা করবো দেওয়ার জন্য, হ্যাঁ। তো 3p1 বোঝা গেছে। 3p1 এর জন্য আসলে হচ্ছে কি আমাদের কি হবে, সো অনেকে কি করে, তারা আসলে নিজেদের মতো করে ইলেকট্রন বিন্যাস শুরু করে হচ্ছে কি ওই যে ঘর বানায় ইলেকট্রন দেওয়া শুরু করে। না, এরকম করবা না। এখানে আসলে হচ্ছে কি তুমি কি জানো এন এর ভ্যালু কত হবে, অবশ্যই 3 হবে। অপশনে খুঁজবে কোথায় এন এর ভ্যালু 3 দেওয়া আছে, হ্যাঁ। এই যে প্রথম সংখ্যাটা হচ্ছে এন এর ভ্যালু কোথায় দেওয়া আছে, এই যে এ আর হচ্ছে কি ডি সিতে দেওয়া আছে, এই দুইটাতে তো এন এর ভ্যালু 2 দেওয়া আছে, এই দুইটা আগে বাদ দিয়ে দিবা। তার মানে এই যে এই দুইটা এ আর সি এর মধ্যে যে কোনো একটা আনসার হবে। আর পি এর জন্য আমরা এল এর ভ্যালু কি জানি, পি এর জন্য এল এর ভ্যালু কত হয়, অবশ্যই 1 হতে হবে। পি এর জন্য এন এর ভ্যালু এল এর ভ্যালু অবশ্যই 1 হতে হবে। তো এখন দেখো কোথায় এল এর ভ্যালু 1 দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। এই যে অপশন বাদ থাকে একটা অপশন, আর বাকি কিছু চেক করাই লাগে না। বোঝা গেছে? তোমার আনসার কোনটা, এটা। বোঝা গেছে? তোমাদের আসলে হচ্ছে কি পরীক্ষা আসলে হচ্ছে কি এত বেশি পরিমাণে যে আসলে হচ্ছে কি তোমাদেরকে মানে কোনটা রেখে যে আসলে কোনটার ক্লাস দিব সেটাই আসলে হচ্ছে কি কনফিউজড। সো এটা যেহেতু একটা বৃহৎ ভর্তি পরীক্ষা, সুতরাং এই জন্য আসলে হচ্ছে কি আমরা এটার ক্লাসটাকে আসলে হচ্ছে কি রাখছি। ওকে, চলো আমরা একটু আসলে হচ্ছে কি তড়িৎ রসায়নটা একটু পড়াই, একটু দ্রুত দেখায় দেই, যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে ক্লাসে আসছো। সবাই একটু কমেন্ট করবা ক্লাস থেকে, আর হচ্ছে কি যদি অনেকে চলে যাচ্ছে, বাট ক্লাসটা করা দরকার তোমাদের এই মুহূর্তে। দেখো এটা একটা হচ্ছে কি একটু বড় টাইপের প্রশ্ন, যে একটা লোহার কাপে কি বলছে, লোহা মানে কি আমার একটা লোহার কাপে হচ্ছে কি তোমার লোহার কাপ বলে দিছে, একটা লোহার কাপে 2.1 গ্রাম হচ্ছে কি এজির পলিপে, তার মানে হচ্ছে কি সিলভারের তোমার প্রলেপ দিতে হবে। তো কি পরিমাণ তড়িৎ প্রয়োজন, তো এটার জন্য আমরা কি করব, আমরা জানি নর্মালি সিলভার হচ্ছে কি সিলভার প্লাস আকারে থাকে। বোঝা গেছে? তো সিলভার প্লাস কি করবে, তোমার একটা ইলেকট্রন সে কি করবে, গ্রহণ করে শুধু সিলভারে পরিণত হবে, এবং এটা দ্বারাই আসলে হচ্ছে কি প্রলেপনটা পড়বে। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রসেসটা খেয়াল করতে হবে, এটা হচ্ছে যে এখানে কত মোল ইলেকট্রন বিক্রিয়া করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল ইলেকট্রন বিক্রিয়া করে আমরা হচ্ছে কি পাচ্ছি, 1 মোল সিলভার পাচ্ছি। 1 মোল কি পাচ্ছি, সিলভার। বোঝা গেছে? এখন আমাকে হচ্ছে কি 1 মোল সিলভার মানে আমরা আবার কি জানি, 1 মোল সিলভার মানে, আচ্ছা তার আগে বলে দিই যে 1 মোল ইলেকট্রন যে কথা 1 ফ্যারাডে বিদ্যুৎ একই কথা, 1 মোল ইলেকট্রন যে কথা 1 ফ্যারাডে বিদ্যুৎ এই কথা। আবার যদি আমরা 1 মোল সিলভারেরকে আমরা কি বলতে পারি, 108 গ্রাম সিলভার এটা বলতে পারি, কারণ তার গ্রামাণবিক ভর সংখ্যাই হচ্ছে কি তার 1 মোল হয়। বোঝা গেছে? এখন এখান থেকে যদি তুমি তড়িৎ প্রলেপন কি পরিমাণ তড়িৎ প্রলেপন দেওয়া যায় এটা বের করতে চাও, তাহলে হচ্ছে কি তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে কি আমরা হচ্ছে এখানে এইটার পরিমাণ, এটা সমপরিমাণ কি পরিমাণ পাবো। সো আমরা যদি লিখি যে 1.8 গ্রাম আমরা আসলে হচ্ছে কি সিলভার পাচ্ছি কত থেকে, 1 ফ্যারাডে বিদ্যুৎ 1 ফ্যারাডে বিদ্যুৎ। দেখো 1 ফ্যারাডে যে কথা তোমাদেরকে তো এগুলো পড়ছো যে 1 ফ্যারাডে বিদ্যুৎ যে কথা, এখানে যেহেতু তোমাকে তড়িৎ প্রয়োজন বলছে, এবং এগুলো দেখো কুলম্বে, হ্যাঁ কুলম্বে চার্জের মান দেওয়া, তো 96500 কুলম কিন্তু একই কথা। 1 ফ্যারাডে যে কথা 96500 কুলম একই কথা। বা হচ্ছে কি আমরা কি লিখতে পারি, 96500 কুলম আসলে কি আমার প্রয়োজন। সো আমাকে কতটুকু লাগবে, যে এতটুকু পরিমাণে লাগবে। অতএব আমরা কি লিখবো, অতএব লিখবো আমরা 1, মানে নর্মাল ঐকিক নিয়মে তুমি লিখতে পারো যে এজি থেকে আমি পাবো কত 96500 বাই হচ্ছে কত 108, এই পরিমাণ কুলম আমি পাবো। বাট আমার প্রশ্নে চাইছে হচ্ছে কত 2.16, এত গ্রাম এজি থেকে আমি কতটুকু পাবো। সো নর্মাল ঐকিক নিয়ম অনুযায়ী করে দিবা যে হচ্ছে কত 2.16 বাই হচ্ছে কত 108। আচ্ছা এটাকে হচ্ছে কি তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন এই ক্যালকুলেশনটা করার জন্য আমাকে একটু জায়গা লাগবে, হ্যাঁ আমার একটু জায়গা লাগবে। ধরো এই ক্যালকুলেশনটা যদি করতে চাও, এই যে 2.16 আছে না, এটাকে দেখে তুমি আসলে ঘাবড়ায় যাবা। বোঝা গেছে? একটু ঘাবড়ায় যাবে, এই যে 2.16। সো আগামীকালে ক্লাস রুটিন তোমরা আসলে হচ্ছে কি পেয়ে যাবা। বোঝা গেছে? সো 2.16টাকে হচ্ছে কি দেখো 108 দুগুণে কত এটা বলতে পারবো তোমরা, 108 দুগুণে কিন্তু 216। সেই যে 2.16 এটার দশমিকটাকে যদি আমি 2 ডানে নিই,
তাহলে 216 পাবো। সো এই জিনিসগুলো বুঝতে হবে এন ক্যালকুলেশনের জন্য। সো এই দশমিকটাকে তোমাকে 2 ঘর ডানে নিতে হবে। তো 2 ঘর ডানে নিতে হলে আমাকে কি করতে হবে, 96500 এই যে ধরো 2.16 এটাকে 100 দ্বারা যদি আমি গুণ করি তাহলে দশমিক 2 ঘর ডানে যাবে। যেহেতু আমরা উপরে 100 দ্বারা গুণ করছি, নিচে হচ্ছে কি 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে ব্যালেন্স হবে। তো 96500 আচ্ছা এই 100টা যদি আমি হচ্ছে এই দুইটা শূন্য যদি এই দুইটা শূন্যর সাথে কাটাকাটি করে দিই তাহলে উপরে শুধু থাকবে হচ্ছে কত তোমার 965 থাকবে, বোঝা গেছে, 965 থাকবে। এটার সাথে এই যে 100টা গুণ হয়ে দুইটা শূন্য না দশমিক 2 ঘর ডানে যাবে, 216 হবে, আর নিচে হচ্ছে কত 108। সো কাটাকাটি করলে কত হবে, যে 108 দুগুণে কিন্তু 216, তার মানে তোমার 965 গুণ কত হবে 2 হবে, বোঝা গেছে। সো এই 965কে 2 দ্বারা গুণ করলে হবে 1930, এটাই হবে কি কুলম্ব, এটাই আনসার। সো হ্যান্ড ক্যালকুলেশনটা এই জায়গায় একটু ঝামেলা হতে পারে, হ্যান্ড ক্যালকুলেশনটা একটু ঝামেলা হতে পারে। আচ্ছা বুঝো না, একজন বলছো, দেখো এখানে লোহার কাপে তোমার হচ্ছে কি অ্যাজির মানে সিলভারের তড়িৎ প্রলেপ দিতে তোমার আসলে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন, এখন কি পরিমাণ তড়িৎ প্রয়োজন অপশনগুলো দেখবা, এখানে কি চার্জে দেওয়া আছে, অর্থাৎ তোমার কি পরিমাণ চার্জ লাগবে। সো এটা বোঝার জন্য তোমাকে আসলে বুঝতে হবে যে সিলভার আসলে কোন আয়ন আকারে থাকে। সিলভার হচ্ছে তড়িৎ প্রলেপনে হচ্ছে সিলভার প্লাস আয়ন আকারে থাকবে, এবং হচ্ছে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে, বোঝা গেছে। সো এখানে আমার কি হচ্ছে যে একটা ইলেকট্রন দিয়ে আমি হচ্ছে কি বা এই যে জায়গাটাতে আমার হচ্ছে এই পদ্ধতিতে আমার হচ্ছে 1 মোল ইলেকট্রন খাটতেছে হচ্ছে কি মানে 1 মোল ইলেকট্রন দ্বারা আমি হচ্ছে কি 1 মোল সিলভার পাচ্ছি। সো 1 মোল ইলেকট্রন যে কথা 1 ফ্যারাডে বিদ্যুৎ কি একই কথা, আর 1 মোল সিলভার যে কথা, হ্যাঁ তুমি সিলভারের গ্রামাণবিক ভর তো সেমই, বোঝা গেছে। সো সিলভারের গ্রামাণবিক ভর কত 108। সো 1 মোল সিলভার যে কথা 108 গ্রাম সিলভার একই কথা। এখন তুমি 108 গ্রাম এই বিক্রিয়া থেকে কি দেখছো, 108 গ্রাম সিলভার পাচ্ছ তুমি 1 ফ্যারাডে বিদ্যুৎ থেকে। এখন আমার তো ফ্যারাডে লাগবে না, আমার কি লাগবে কুলম্ব। সো তোমরা আসলে কি জানো 1 ফ্যারাডে সমান কত 96500 কুলম্ব, বোঝা গেছে। সো এই যে এই জন্য আমি কি 1 ফ্যারাডে বা হচ্ছে বিদ্যুৎ বা হচ্ছে 96500 কুলম্ব লিখছি, বোঝা গেছে। এখন আমার হচ্ছে কি জাস্ট এই এতটুকু পরিমাণে কি লাগবে সেটা বের করব। নর্মাল ঐকিক নিয়ম করবা যে 1 গ্রামে আমি কত পাবো, এই যে 96500 কে 108 দ্বারা ভাগ করবা, দেন হচ্ছে 2.16 গ্রামে কতটুকু পাবো, জাস্ট হচ্ছে কি এটা ঐকিক নিয়ম অনুযায়ী উপরে গিয়ে গুণ হবে, দেন হচ্ছে বাকিটা কাটাকাটি করলে। সুমাইয়া রহমান একটু আমাকে জানাবা যে আসলে বুঝতে পারছো কিনা। এই যে দেখো এখানে বলছে ই নট ক্যাথোডের মান দেওয়া আছে, ই নট অ্যানোডের মান দেওয়া আছে, গ্যালভানিক কোষে ইএমএফ বোল্ট কত হবে, অর্থাৎ ই নট সেলের মান বের করতে বলছে। সো ই নট সেল সমান আমরা কি জানি, ই নট অ্যানোড প্লাস হচ্ছে কি আমরা জানি ই নট ক্যাথোড, এটা জানি, বুঝা গেছে। ই নট অ্যানোড প্লাস হচ্ছে কি ই নট বুঝি স্যার বেস্ট, ওকে। ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। এখন ই নট অ্যানোডের মান তোমার দেওয়া আছে কত 0.76, ক্যাথোডের ভ্যালু কত দেওয়া আছে 0.80, মানে 0.8 যাই বলো আর কি। সো এখন দেখো এখানে তোমার যোগ করলে কি হবে, দশমিকের যোগ কি করতে পারো, তবুও দেখিয়ে দিচ্ছি, দশমিকের যোগ কত 0.76। তো এটা তো মাইনাস আকারে আছে, তার মানে এটা মাইনাস হবে। সো 6 থেকে দেখো নর্মাল যুগের মতো করবা, নর্মাল যুগ বিয়োগের মতো, দশমিক বাহিরে চিন্তা করো, দশমিক মাথায় রাখো যে নাই, তো কত এটাকে 10 ধরতে হবে। তো 6 থেকে মানে 10 থেকে 6 বাদ দিলে কত হয় 4, হাতে আছে 1 আর সাথে সাথে যোগ হলে কত হবে 8, 8 থেকে 8 মাইনাস করলে কত হয় 0, পয়েন্টের জায়গায় দশমিকের জায়গায় দশমিক দিবা, আর সামনে তো 0ই থাকবে, তার মানে এটা আনসার কত হবে 0.04, এবং অবশ্যই সেটা কি প্লাসের হবে, বোঝা গেছে। তো এটা তো আসলে হচ্ছে কি বুঝতে পারছো, হ্যাঁ একজন আসলে বুঝতে পারবা যে এটার আনসার হচ্ছে কি প্লাসের 1.56। এটা নিয়ে অনেক কনফিউজড আছে, হ্যাঁ এই প্রশ্নটা নিয়ে অনেক কনফিউজড আছে, যে অনেকে আসলে মনে করে যে এটা আসলে বিজারণ বিয়োগের মান দেওয়া, বাট এটাও ঠিক যে আসলে এখানে তুমি যদি আমি লজিক্যালি চিন্তা করি এখানে আসলে কোনো বিক্রিয়া দেওয়া না, এবং এখানে অ্যানোড ক্যাথোডের মান দেওয়া আছে। সো আমি ওই অনুযায়ী নর্মাল নিয়ম অনুযায়ী করছি, এজন্য আসলে হচ্ছে কি এটার আনসার 0.4 আসে, এবং এটাকে আমরা আসলে আনসার হিসাবে ধরি। এটার আনসার অনেকে 1.56 বলে, বাট নর্মাল নিয়ম অনুযায়ী এটার আনসার হচ্ছে কি ওইটাই আসে, বোঝা গেছে। দেখো এই যে এই জায়গাটাতে অনেকে ভুল করে যে ক্যাথোডে 1 মোল H2 গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। অপশনগুলো দেখো এখানে কি দেওয়া আছে, ফ্যারাডে কি দেওয়া আছে, ফ্যারাডে দিয়ে তোমাকে কাউন্ট করতে হবে। সো ক্যাথোডে 1 মোল কি বলছে H2 গ্যাস। এখন অনেকে কি মনে করে, আমরা তো জানি হাইড্রোজেনে একটা ইলেকট্রন আসলে হচ্ছে কি করে গ্রহণ করে বা ত্যাগ করতে পারে। সো এটার আনসার কি হবে 1 ফ্যারাডে, এন্ড এটা ভুল করবা দেখে হচ্ছে কি এ নাম্বার অপশনে 1 ফ্যারাডে রেখে দিছে, বোঝা গেছে, যেন ভুল করো, বোঝা গেছে। বাট এটা এরকম না, আমরা জানি যে হাইড্রোজেন প্লাস কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি শুধু হাইড্রোজেনে পরিণত হবে।
বাট এইটা দেখে আসলে অনেকে মনে করে এটার আনসার আসলে কি 1 হবে, বাট না, এখানে কিন্তু কি বলছে S2 এর কথা বলা আছে, তার মানে কি হাইড্রোজেন এখানে তোমার 2টা থাকতে হবে। তো এখানে তোমার কি করতে হবে, 2টা হাইড্রোজেন প্লাস আয়ন কি করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করে সে কি করবে 2H এ পরিণত হবে, বা হচ্ছে কি এটাকে S2 লিখতে পারো। বোঝা গেছে? তার মানে তোমার S2 বা হচ্ছে কি 1 মোল S2, এখান থেকে 1 মোল S2 পাইতে হচ্ছে কি তোমাকে কি করতে হচ্ছে, এখানে 2 মোল ইলেকট্রন আসলে কি করতেছে আমার বিক্রিয়া করে আসলে হচ্ছে কি আমার 1 মোল S2 আসলে কি করতেছে তৈরি করতেছে। আর একটু আগে আমরা বলছিলাম কি 1 মোল ইলেকট্রন যে কথা, 1 মোল ইলেকট্রন যে কথা, 1 ফ্যারাডে বিদ্যুৎ আসলে হচ্ছে কি বিদ্যুৎ একই কথা। বোঝা গেছে? তো 2 মোল ইলেকট্রন যে কথা, 2 ফ্যারাডে বিদ্যুৎ একই কথা, অর্থাৎ 2 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা তুমি আসলে হচ্ছে কি 1 মোল S2 পাবা। বোঝা গেছে? এইভাবে আসলে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে হবে। ল্যাবের ভেতরে হাত বের করে তো তোমাকে পরীক্ষা দিতে হবে, সো কমেন্ট করতে যদি কষ্ট হয় পরীক্ষা দিবা কিভাবে? হ্যাঁ, 2 ফ্যারাডে। ওকে, কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য, কোনটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো ইউনিভার্সিটিতে এই প্রশ্ন আসে। এখন এইগুলো তোমরা আসলে পাবা কিভাবে? দেখো, আমি তোমাকে যদি একটু আসলে এই টপিকটা না দেখাই আসলে হচ্ছে কি তোমাকে সম্ভব না, কারণ এই টপিকটা তোমার আসলে হচ্ছে কি লাগবে, কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য, কোনটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এই যে দেখো, হ্যাঁ, একটু বড় করি, একটু 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 ঠিক আছে। এই যে দেখো, সবল তড়িৎ বিশ্লেষ্য কিভাবে বুঝবা যে কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য হবে, কোনটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, কোনটা তড়িৎ অবিশ্লেষ্য? এটা বোঝার উপায় হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্যগুলো মাথায় রাখবা যে আসলে হচ্ছে কি সবল অ্যাসিড, সবল ক্ষার এবং হচ্ছে কি লবণগুলো সবল তড়িৎ বিশ্লেষ্য হয়। এই যে এখানে তুমি উদাহরণগুলো একটু দেখতে পারো। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কি হবে, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, আর হচ্ছে কি তোমার এই যে নর্মালগুলো, যেরকম এটা এই যে হাইড্রোজেন ফ্লুরাইড, এটা হচ্ছে তোমার মোস্ট একটা কমন জিনিস। এটা অনেকবার আসে যে কোনটা দুর্বল বা মৃদু তোমার আসলে তড়িৎ বিশ্লেষ্য। বোঝা গেছে? এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড। আর তড়িৎ অবিশ্লেষ্যগুলো কি তোমার জৈব যৌগগুলা, যেগুলো এই যেরকম অ্যালকোহলগুলা, সুক্রোজ। আর আরেকটা জিনিস হচ্ছে বিশুদ্ধ পানি। হ্যাঁ, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ কি পানি, এটা হচ্ছে কি তোমার একটা, অনেকে ভুল করে, বিশুদ্ধ পানি কিন্তু তোমার তড়িৎ অবিশ্লেষ্য। বোঝা গেছে? সো এই চারটা তোমাদের মুখস্থ করতে হবে। কৃষি বিচিত্রা বইটাতে আসলে এটা দেওয়া আছে, এবং হচ্ছে কি যদি আমি তোমাদেরকে আসলে ভুল না করি তাহলে পেজ হচ্ছে 434 নাম্বার পেজে আসলে তোমরা আসলে এটা পেয়ে যাবা। সো তোমরা আসলে বইটা কালেক্ট করে এখানে পড়বা যে এখানে আরও উদাহরণ দেওয়া আছে তোমার কৃষি বিচিত্রা বইয়ে। তারপর হচ্ছে আমাদের নর্মাল সূত্রগুলোও দেওয়া আছে। সো আমরা এইগুলোতে পরে যাব। আমাদের আসলে মেন টপিক হচ্ছে এখানে কি বলছে, কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য। এই যে প্রথমেই দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা কি সবল ক্ষার। বোঝা গেছে? এটা হচ্ছে কি তোমার আসলে সবল ক্ষার। হ্যাঁ, ওই যে জিন্না আলী একটা কথা বলছে যে ল্যাপের তলে থাকলে আসলে হচ্ছে কি তোমার স্বপ্ন পূরণ হওয়াটা কঠিন, এখন আরও বেশি কঠিন। দিন শেষে তোমাকে কষ্ট করতে হবে, এটা ঠিক যে আসলে তোমার শীত লাগলেও আসলে শীতটাকে ওভারকাম করে আসলে হচ্ছে কি তোমাকে পড়াশোনা করতে হবে। দেখো, কোন ধাতুর প্রলেপ দিলে লোহাতে মরিচা ধরে না? এখন এটা কিভাবে বুঝবা যে কোন ধাতুর প্রলেপ দিলে লোহাতে মরিচা ধরে, কোন ধাতুর দিলে পড়ে না? এই যে দেখো, এখানে কি বলা আছে, লোহা। কি বলা আছে? এখন তোমরা সক্রিয়তা সিরিজের নাম শুনছো, এই চ্যাপ্টার পড়ো, বাট সক্রিয়তা সিরিজ মুখস্থ না, এরকম স্টুডেন্ট হলে হবে না। তোমাকে আজকেই সক্রিয়তা সিরিজ মুখস্থ করতে হবে। কি করতে হবে? আজকেই সক্রিয়তা সিরিজ কি করতে হবে? মুখস্থ করতে হবে। বোঝা গেছে? আজকে কি করতে হবে? এই যে সক্রিয়তা সিরিজ। বোঝা গেছে? এই সক্রিয়তা সিরিজ তোমাকে কি করতে হবে? আজকেই মুখস্থ করতে হবে। এখন এখানে দেখো তো লোহা, কি বলছে? লোহা, এই যে Fe, দেখবা যে সক্রিয়তা সিরিজে লোহা কোথায় আছে? সক্রিয়তা সিরিজে লোহার উপরে যারা অবস্থিত তাদের আসলে হচ্ছে কি প্রলেপ দেওয়া যাবে, নিচে যারা অবস্থিত তারা আসলে দিতে পারবে না। বোঝা গেছে? অর্থাৎ লোহার উপরে যে আছে সেটা হবে কি আমার আনসার। এই যে দেখো, প্রলেপ দিতে পারবে কি লোহার উপরে যে আছে সে। বোঝা গেছে? লোহার উপরে যে আছে, তার মানে আমার লোহা আছে হচ্ছে কি এই জায়গায়, লোহার উপরে কি আছে আমার অপশনে গেলে দেখবা জিঙ্ক আছে। তো সক্রিয়তা সিরিজ তোমাদের মাথায় রাখতে হবে। সক্রিয়তা সিরিজে যত আসলে উপরের দিকে থাকবে তত সে বেশি সক্রিয়, নিচে যত নিচে যাবে তত সে কম সক্রিয়। বোঝা গেছে? ওকে, তার মানে এটা কি হবে? জিঙ্ক। সক্রিয়তা সিরিজে আয়রনের উপরে যে আছে সেটা প্রলেপ দিতে পারবো, সোজা বাংলায় যেটা। আর যারা নিচে আছে তারা দিতে পারবো না। এই বাকি অপশনগুলো দেখবা সক্রিয়তা সিরিজে সবাই তাদের নিচে অবস্থিত। বোঝা গেছে? দেখো, কপার সালফেটে লোহা যোগ করলে কপার অধক্ষেপ ঘটে, এটার কারণ কি? কি বলছে? কপার সালফেট, কি বলছে? কপার সালফেট। এখন কপার সালফেটে কপার কি আছে? কপার 2+ আকারে আছে। কপার কি থাকবে? 2+ আকারে আছে। এখন কি বলছে? লোহা যোগ করলে। এখন তুমি যদি সক্রিয়তা সিরিজ আবার দেখো,
কপার সালফেটে দেখবা যদি তুমি লোহা যোগ করো, এই যে লোহাটা আছে এটা সক্রিয়তা সিরিজে কপারের উপরে অবস্থিত, তো উপরে অবস্থিত হওয়ার কারণে কি করবে, সে তাকে গেট আউট করে দিবে, তার গার্লফ্রেন্ড সে নিয়ে চলে যাবে, বোঝা গেছে? সালফেটকে সে নিয়ে নেবে, তাকে কি করে দিবে, একা করে দিবে, বোঝা গেছে? সক্রিয়তা সিরিজে যে উপরে থাকবে সে আসলে কি করে দিবে, প্রতিস্থাপন করে দিবে, বোঝা গেছে? তো যেহেতু আয়রন উপরে অবস্থিত তার মানে তাকে কি করে দিবে, উঠায় দিবে। তো উঠায় দেওয়া মানে কি, সে এখানে ছিল, এই জায়গায় কি ছিল 2+ আকারে আছে, সো যেহেতু শুধু কপারে গেছে তখন তার কি 0, তার মানে সে কি করছে, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সে কি হচ্ছে, কপার 0-তে পরিণত হচ্ছে। তার মানে হচ্ছে কি এখানে কি হয়েছে, ইলেকট্রন গ্রহণ হয়েছে, ইলেকট্রন গ্রহণ হওয়া মানে কি বিজারণ ঘটা, বোঝা গেছে? দেখো সোডিয়াম ক্লোরাইডের লৌহ দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে জমা হবে কি, কি বলছে, সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে কি লৌহ দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি জমা হবে। দেখো ক্যাথোডে কি জমা হয়, ক্যাথোডে হচ্ছে কি তোমার, ক্যাথোডে হচ্ছে কি পজিটিভ আয়নগুলো আসলে হচ্ছে কি আয়ন জমা হয়, ক্যাথোডে পজিটিভ আয়ন জমা হয়। তো সোডিয়াম ক্লোরাইডকে যখন তুমি তড়িৎ বিশ্লেষণ করবে অর্থাৎ পানির সাথে দিবা, তখন তোমার এখানে পজিটিভ আয়ন কি আসবে, সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাস। এখন কথা হচ্ছে কে আগে, এখন দুইটাই তো আগে হচ্ছে কি উৎপন্ন হবে না, দুইটার যে কোনো একটা যাবে, কে যাবে, সক্রিয়তা সিরিজে যে যত নিচে অবস্থিত সে তত আগে গিয়ে কি করে ক্যাথোডে যায় এবং গিয়ে কি করে সে ইলেকট্রন গ্রহণ করে আসলে হচ্ছে কি ধাতুতে পরিণত হয়। তো এখানে হাইড্রোজেন আগে যায় এবং হাইড্রোজেন আগে গিয়ে আসলে হচ্ছে কি করে ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু সে সক্রিয়তার নিচে অবস্থিত এবং হচ্ছে কি সে হাইড্রোজেন ধাতুতে H2-তে পরিণত হয়। তো এখানে H2 কোথায় আছে, এই যে হাইড্রোজেন, এটা হবে কি তোমার আনসার। তারপর দেখো কোন আয়নটি ক্যাথোডে ইলেকট্রন ছাড়তে সক্ষম, এটা একটা ট্রিকি প্রশ্ন। দেখো কোন আয়নটাই ক্যাথোডে ইলেকট্রন ছাড়তে সক্ষম, এখানে কিন্তু আগে পরে এরকম বলে না, জাস্ট বলছে ইলেকট্রন ছাড়তে সক্ষম। যদি আগে পরে বলতো তখন আমরা সক্রিয়তা সিরিজ দেখতাম, সক্রিয়তা সিরিজে যে আসলে হচ্ছে কি উপরে অবস্থিত সে ক্যাথোডে, মানে ক্যাথোডে তো নর্মালি ইলেকট্রন সে ত্যাগ করে না তড়িৎ বিশ্লেষণে। দেখো এখানে ম্যাগনেসিয়াম 2+ আকার আছে, ম্যাগনেসিয়াম 2+ মানে তার ইলেকট্রন 10টা, তখন সে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলছে, সে চাইলেও আর ইলেকট্রন ত্যাগ করা তার প্রয়োজন পড়ে না, কারণ তখন তার অষ্টক পূরণ হয়ে গেছে। আয়রনের সর্বোচ্চ আমরা +3 দেখি চার্জের মান, এর বেশি সে ইলেকট্রন ত্যাগ করে না, সো এটাও আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। বাট ম্যাঙ্গানিজ কিন্তু আরও হচ্ছে কি ম্যাঙ্গানিজ 3+, ম্যাঙ্গানিজ 4+ চাইলে সে আসলে কি গঠন করতে পারে, তার মানে সে চাইলে আরও ইলেকট্রন ত্যাগ করতে পারে, অ্যান্ড এটাই আসলে হচ্ছে কি আনসার। আর সোডিয়াম প্লাস মানে এখানে 10টা ইলেকট্রন, সে আবার কি নিয়নের মতো, তার মানে তার অষ্টক পূর্ণ, তার আর ইলেকট্রন ত্যাগ করার প্রয়োজন নয়, বোঝা গেছে? তার মানে এখানে আনসার কোনটা, এটার সি নাম্বার, বোঝা গেছে? দেখো এটা আমরা আগেই পড়ে আসছি যে 1 মোল ইলেকট্রন চার্জ কোনটা দ্বারা প্রকাশ পায়, 1 মোল ইলেকট্রন চার্জ কোনটা দ্বারা কি প্রকাশ পায়, কি বলছে 1 মোল ইলেকট্রনের চার্জ কোনটি দ্বারা প্রকাশ পায়। এই যে 1 মোল ইলেকট্রন আমরা কি বলছিলাম যে 1 মোল ইলেকট্রন সমান কি লিখতাম আমরা, 1 ফ্যারাডে বিদ্যুৎ লিখতাম না, 1 ফ্যারাডে, সো এটার আনসার কি 1 ফ্যারাডে বিদ্যুৎ লিখতাম না, সো এটার আনসার ওই জায়গা থেকে আসছে যে 1 ফ্যারাডে। আর যদি কুলম্ব হইতো তাহলে হচ্ছে কত 96500 কুলম্ব এরকম আকারে আসতো, বোঝা গেছে? সো এটার আনসার কি 1 ফ্যারাডে। তারপর আসো দেখো জিঙ্ক সালফেট দ্রবণে এত বিদ্যুৎ চালনা করলে এত গ্রাম জিঙ্ক সঞ্চিত হবে, তাহলে হচ্ছে কি কত সময় লাগবে, মানে কতক্ষণ চালনা, তার মানে তোমাকে টি এর ভ্যালু বের করতে হবে। সো এখানে কি দেওয়া আছে তোমার, আসলে হচ্ছে বর দেওয়া আছে, ডাব্লুর ভ্যালু দেওয়া আছে। সো আমরা সঞ্চিত ধাতুর সূত্র কি জানি যে MIT বাই হচ্ছে কি EF, MIT বাই EF। এখন জিঙ্ক সালফেট বলছে, কি বলছে জিঙ্ক সালফেট, তো জিঙ্ক সালফেটে জিঙ্ক কি আকারে আছে, জিঙ্ক 2+ আকারে আছে। সো জিঙ্ক 2+ কি করে 2টা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হয়, তার মানে তার এখানে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা ই এর ভ্যালু কয়টা হচ্ছে, ই এর মান কত হচ্ছে 2, কারণ সে 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে, বোঝা গেছে? তো এখানে ই এর ভ্যালু 2, এটা মাথায় রাখবা। আমার বের করতে হবে টি এর ভ্যালু, সো টি ইজ ইকুয়াল টু কি হবে ডাব্লু গুণ ই গুণ এফ বাই হচ্ছে কি এম আর আই থাকবে নিচে MI। সো এখন দেখো সবগুলার ভ্যালু দেওয়া আছে, এখানে ডাব্লুর ভ্যালু কত দেওয়া আছে 4.405, তারপর হচ্ছে কি তোমার ই এর ভ্যালু কত, এই যে সে 2টা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক সালফেট দ্রবণে, সো 2, এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু তো আমরা জানি 96500 কুলম্ব এফ এর ভ্যালু, মানে যেটা এফ কিন্তু ফ্যারাডে ধ্রুবক, বোঝা গেছে? আর এম এর ভ্যালু তো এখানে দেওয়া আছে খুব সম্ভবত এই যে 65.4, আর আই এর ভ্যালুও দেওয়া আছে কত, ওই যে 3.25। সেখানে নর্মালি ক্যালকুলেশন করলে, এটা যেহেতু অনেক আগে আসা একটা প্রশ্ন, সো তখন ক্যালকুলেটর ছিল, এটা নর্মালি হ্যান্ড ক্যালকুলেশন করা অনেক টাফ ব্যাপার, তখন ক্যালকুলেটর ছিল। সো এটার আনসার আসে হচ্ছে তোমার কত 66.66 মিনিট। এখানে জাস্ট তুমি প্রসেস জেনে রাখো, এটার হ্যান্ড ক্যালকুলেশন লাগবে না, বোঝা গেছে? এটার হ্যান্ড ক্যালকুলেশন কি লাগবে না, বোঝা গেছে? এখন দেখো ক্যালোমেলের সংকেত কোনটা, মাথায় রাখবা ক্যালোমেলের সংকেত হচ্ছে
Hg Cl2 এটা মাথায় রাখবে। এই যে ক্যালোমেলের সংকেত হচ্ছে তোমার মার্কারি যতটুকু থাকবে ক্লোরিনও ততটুকু থাকবে, অর্থাৎ মার্কারিও দুইটা থাকবে ক্লোরিনও দুইটা থাকবে, বোঝা গেছে? ক্যালোমেলের সংকেত কি, মার্কারিও দুইটা থাকবে ক্লোরিনও দুইটা থাকবে, বোঝা গেছে? এই যে দেখো ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। সো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে তুমি তড়িৎ বিশ্লেষণ করলে, একটা তো আছে সে আসলে পানির সাথে মিক্সড হয়ে তোমার NaOH তো একটা উৎপন্ন করবে, হ্যাঁ NaOH তো তোমার আসলে হচ্ছে কি উৎপন্ন করবে, এটা তো আসি যে NaOH একটা উৎপন্ন করবে। এটা ছাড়াও তোমার ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হচ্ছে কি তোমার H2 উৎপন্ন হয়, মাথায় রাখবা ব্রাইনে। আর অ্যানোডে আসলে হচ্ছে কি তোমার ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে আসলে হচ্ছে কি ক্লোরিন উৎপন্ন হয়, বোঝা গেছে? ভাই আমি আর্টসের স্টুডেন্ট ওকে, আমি মনে হয় না তুমি আর্টসের স্টুডেন্ট। সো এটার আনসার কি 12 কি হবে? ডি নাম্বার, কারণ এখানে আসলে হচ্ছে কি ক্লোরিন বা হচ্ছে H2 এরকম গ্যাস দেওয়া নাই, জাস্ট হচ্ছে কি নর্মাল তড়িৎ বিশ্লেষণ করলে আমাদের যেটা হয় সেটাই আর কি দেওয়া আছে। দেখো কোনো কপার সালফেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 1 ঘন্টা যাবত হচ্ছে কি এত গ্রাম মানে এত অ্যাম্পিয়ার এটা আয়ের ভ্যালু চালনা করলে কতগুলো কপার পরমাণু আসলে হচ্ছে কি জমা পড়বে। দেখো এটা একটু আসলে তোমাকে একটু বড়ভাবে চিন্তা করতে হবে, বুঝে গেছে? একটু জটিলভাবে চিন্তা করতে হবে। আমরা একটা সূত্র জানি না, Q = NEF, এই সূত্র দিতে হবে, বুঝে গেছে? Q = NEF এই সূত্র দিতে হবে। এখানে Nটাকে এক পাশে নিয়ে আসতে হবে, কারণ আমাকে কি বলছে কতগুলো কপার পরমাণু জমা পড়বে, বুঝা গেছে? অর্থাৎ এখানে আমাকে N এর ভ্যালুটা বের করতে হবে, বুঝা গেছে? কতগুলো কপার পরমাণু। কপার সালফেট দ্রবণটা কীরকম? কপার সালফেট দ্রবণটা হচ্ছে এরকম, বোঝা গেছে? কপার সালফেট কি হয়? কপার সালফেট সে আসলে হচ্ছে যে কপার সালফেট সে কি করবে তোমার কপার 2+ আকারে থাকে এবং 2টা ইলেকট্রন গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত করবে। তার মানে আমার ই এর ভ্যালু বা আদান প্রদানকৃত ইলেকট্রনের ভ্যালু কত? 2, কারণ কপার সালফেটে কপার 2+ আকারে থাকে। সো আমরা হচ্ছে কি এখানে কি দিতে পারি? Q/EF এটা লিখতে পারি। সো এখানে আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে তোমার আসলে কিউর বদলে আমরা কি জানি? কিউ যে কথা IT একই কথা, বোঝা গেছে? কিউর বদলে আমরা কি জানি? কিউ যে কথা IT I গুণ T একই কথা। আর ই এর ভ্যালু আছে, এফ এর ভ্যালু আছে, ওকে। বাট আমাকে কিন্তু এখানে কি বলছে? অণু বের করতে। সো আমরা মোল সংখ্যার পরিবর্তে যে যদি আমরা N/Na এই সূত্রটা দেই তাহলে হয়। তো এখানে আসলে হচ্ছে কি N সমান আমরা Nটা বের করব। সো I গুণ T বাই হচ্ছে কত EF, এটার সাথে হচ্ছে কি হবে? এটা নিচে আছে না, উপরে গিয়ে গুণ হবে, এটার সাথে গুণ হবে Na, বোঝা গেছে? সো এখানে I এর ভ্যালু দেওয়া আছে কত? দেখো তো প্রশ্নে 1.25 দেওয়া আছে, 1.25। আর টি এর ভ্যালু কত দেওয়া আছে? 1 ঘন্টা। টি এর ভ্যালু 1 আওয়ার। 1 আওয়ার মানে কত? 1 আওয়ার মানে সেকেন্ডে হচ্ছে কত? 3600 সেকেন্ড। সো 3600 সেকেন্ড, বোঝা গেছে? আর এন এর ভ্যালু 6.023 ইন্টু হচ্ছে কত? 10⁻23। আর ই এর ভ্যালু হচ্ছে 2, এফ এর ভ্যালু হচ্ছে কত? 96500 কুলম্ব। এটা আমি হ্যান্ড ক্যালকুলেশন দেখাচ্ছি না, তো এটা আসলে হচ্ছে কি তোমরা একটু আসলে নিজেরা হ্যান্ড ক্যালকুলেশন করে নিও, হ্যাঁ এটা একটু নিজেরা হ্যান্ড ক্যালকুলেশন করে নিও, এটার আনসারটা তোমরা আসলে হচ্ছে কি নিজেরা করে নিও এটা, তাহলে আমি না হলে আমি বাকি এমসিকিউ দেখাইতে পারবো না। সো দেখো এখানে দেখো কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রদত্ত কোষ বিভব কত হবে, বোঝা গেছে? 25 ডিগ্রি সেলসিয়াসের কথা বলা আছে, তাপমাত্রা বলা আছে, ঘনমাত্রা দেওয়া আছে। দেখো ঘনমাত্রা দুইটা সেম দেওয়া আছে। এখন এখানে হচ্ছে নিকেল থেকে নিকেল 2+ হয়েছে, এটার ঘনমাত্রা দেওয়া আছে। Ag+ থেকে Ag হয়েছে, এটার ঘনমাত্রা দেওয়া আছে। আর এখানে হচ্ছে তোমার যেটা দেওয়া আছে বিভবের মান যেটা দেওয়া আছে, E0 নিকেল থেকে নিকেল 2+ হয়েছে, তার মানে বিজারণ বিভবের মান দেওয়া আছে। আবার Ag থেকে Ag 2+ হয়েছে, সেটার মান দেওয়া আছে। অর্থাৎ আগে ছিল আয়ন, এখন হচ্ছে কি পরমাণু হয়েছে, তার মানে তার কি দুইটারই আসলে বিজারণ বিভবের মান দেওয়া আছে। বাট আমার লাগবে একটা জারণ একটা বিজারণ। তুমি যখন আসলে হচ্ছে কি E0 সেল বের করতে যাবা তখন হচ্ছে কি তোমার একটা জারণ একটা বিজারণ বিভবের মান লাগবে। অর্থাৎ তোমার E0 অ্যানোড, E0 ক্যাথোডের ভ্যালু লাগবে। E0 অ্যানোড, E0 প্লাস হচ্ছে কি E0 ক্যাথোড, এই ভ্যালুটা আসলে হচ্ছে কি তোমার লাগবে। এখন E0 একটার হচ্ছে কি জারণ হবে, এখন এটার তো দুইটারই বিজারণ দেখাচ্ছে, তো কার জারণ হবে? এখন তুমি দেখবা কি সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজে যে উপরে অবস্থিত তার জারণ হবে। তো সক্রিয়তা সিরিজে কে উপরে অবস্থিত? অবশ্যই নিকেল অবস্থিত, আর হচ্ছে কি সিলভারটা নিচে অবস্থিত, তার মানে নিকেলের বিজারণ বিভবের মানে নিকেলের জারণ বিভবের মান লাগবে। অর্থাৎ E0 আমার এখানে কি দেওয়া আছে? নিকেল 2+ আয়ন থেকে নিকেল হয়েছে, এটার মান দেওয়া আছে কত? -25 না? সো আমার লাগবে কি E0 নিকেল থেকে আসলে হচ্ছে কি নিকেল 2+ হয়েছে,
বোঝা গেছে? এটার মানও লাগবে। এটার মান কি হবে আমরা কিভাবে বের করব? জাস্ট চিহ্নটা বিপরীত করে দিবা, অর্থাৎ প্লাসের 0.25, এটা হচ্ছে কি আনসার। সো এখানে কি হবে, নিকেল থেকে নিকেল 2+, আর এখানে লাগবে কি ই নট তোমার হচ্ছে কি এজি প্লাস থেকে এজি হয়েছে, এটাই লাগবে। এখন এজি প্লাস থেকে এজি হয়েছে আমার দুইটার মানই আছে, এই যে এখানে হচ্ছে তো প্লাসের 25, আর এখানে হচ্ছে কি এজি প্লাস থেকে এজি হয়েছে সেটা হচ্ছে 0.80 দেওয়া আছে। সো দুইটাকে যোগ করলে কত হয় তোমার, দুইটাকে যোগ করলে কত হয় 1.05 1.05 কোথায় আছে, এই যে এটা। এখন বলতে পারো যে এখানে তো আসলে হচ্ছে কি এই যে গণমাত্রা দেওয়া আছে। এখন আসি গণমাত্রা ব্যাপারটা, দেখো নিকেলের যে গণমাত্রা দেওয়া আছে সিলভারেরও সেম গণমাত্রা দেওয়া আছে। সো দুইটা গণমাত্রা সেম দেওয়ার কারণে তুমি যখন আসলে বাকি পার্টটা করতে যাবা, যখন মাথায় রাখবা গণমাত্রা সেম থাকলে না নষ্টের সমীকরণ আসলে হচ্ছে কি ব্যবহার হবে না। গণমাত্রা সেম দেওয়া থাকলে না নষ্টের সমীকরণ কি ব্যবহার হবে না, কারণ আলটিমেটলি পুরোটার মান 0 আসে। বোঝা গেছে? সো এটার বাকি পার্ট লাগবে না। সো দেখো এখানে কপার 2+ আয়ন জারিত করলে কত ফ্যারাডে চার্জের প্রয়োজন এটা জানতে চাইছে। সো কপার 2+ কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে শুধু কপারে পরিণত হবে। সো এটা আমরা জানি যেহেতু কপার 2+-এ বলছে, সেখান থেকে আমরা লিখতে পারি 2 মোল ইলেকট্রন বিক্রিয়া করে 1 মোল কপার আমরা আসলে হচ্ছে কি পাচ্ছি। বোঝা গেছে? বাট আমাকে কি বলছে, হাফ মোল কপারকে হচ্ছে কি কপার 2+-এ জারিত করতে কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। সো এখান থেকে আমরা 1 মোল থেকে 1 মোলের জন্য থেকে আমরা হচ্ছে 1 মোল কপারের জন্য আমরা কতটুকু পেলাম, 1 মোল কপারের জন্য আসলে হচ্ছে কি 1 মোল কপারের জন্য আসলে হচ্ছে কি আমরা 2 মোল ইলেকট্রন লাগছে, 2 মোল ইলেকট্রন যে কথা 2 ফ্যারাডে একই কথা। সো 2 ফ্যারাডে লাগছে আর কি, বোঝা গেছে? 2 ফ্যারাডে লাগছে। সো এখান থেকে আমার হাফ মোল কপার যে কথা 2 বাই হচ্ছে কত হাফ আলটিমেটলি আসলে হচ্ছে কি তোমাকে 2 দ্বারা ভাগ করতে হবে, হাফ মোল। বোঝা গেছে? মানে 2 মোল আমার সোজা বাংলা, এটা আসলে ক্যালকুলেশন করাও লাগে না। 1 মোলের জন্য 2 ফ্যারাডে লাগে, হাফ মোলের জন্য কত লাগবে, এটার অর্ধেক লাগবে। এটা আসলে ক্যালকুলেশন ওইরকম ভাবে করাও লাগে না। বোঝা গেছে? তো 16 দেখো এখানে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে এবং কপার 2+ থেকে কপার হয়েছে, দুইটার বিজারণ বিভবের মান দেওয়া আছে। কারোই জারণ বিভবের মান দেওয়া নাই, বলছে তড়িৎদ্বার দ্বারা গঠিত তোমার আসলে হচ্ছে কি কোষের আসলে হচ্ছে কি তড়িৎ বিভবের মান কী হবে। এখন বুঝতে হবে যে আমার এখানে তো দুইটারই বিজারণ বিভব লাগবে না, একটা জারণ বিভব একটার বিজারণ বিভব লাগবে। এখন দেখতে হবে কার জারণ হবে আর কার বিজারণ হবে। ওই যে সক্রিয়তা সিরিজে উপরে থাকবে তার জারণ হবে, তার মানে হচ্ছে কি জিঙ্ক সক্রিয়তা সিরিজে উপরে আছে, তার আমার আসলে কি জারণ বিভবের মান লাগবে, তার দেওয়া আছে হচ্ছে কি বিজারণ বিভবের মান। অর্থাৎ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে, এ ভ্যালুটা দেওয়া আছে কত -0.76 ভোল্ট। বাট তোমার লাগবে কোনটা, তোমার লাগবে হচ্ছে তোমার আসলে হচ্ছে এটা লাগবে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, কারণ সে যেহেতু সক্রিয়তা সিরিজে উপরে তার মানে তার জারণ হবে, এটার ভ্যালু কত হবে 76 ভোল্ট। বোঝা গেছে? তো আমরা হচ্ছে কি ই নট সেল খুব সহজে বের করতে পারবো। ই নট সেল ইকুয়াল টু কী হবে, ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস হচ্ছে কি ই নট এটা কি হবে কপার 2+ থেকে কপার। সো দেখো এখন তোমার কাছে প্রত্যেকটারই ভ্যালু দেওয়া আছে, এটার মান হচ্ছে 0.76 আর ওইটার হচ্ছে কত 0.34। সো আলটিমেটলি যোগ করলে এটা কত হবে 1.08 হবে। বোঝা গেছে? সো এটার আনসার কি হবে সি নাম্বার, এটার আনসার কি হবে সি নাম্বার। ওকে, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে আসি যে কোন সেলটা আসলে হচ্ছে কি পরিবেশ বান্ধব। এটা আশা করি সবাই পারো যে কোন সেলটা পরিবেশ বান্ধব, যদিও এটা তোমাদের সিলেবাসের বাইরের টপিক। এটা হচ্ছে ফুয়েল সেল। বোঝা গেছে? এটা হচ্ছে কি তোমার পরিবেশ বান্ধব, নাম থেকে আসলে হচ্ছে কি বুঝতে পারতেছো। সো এখানে হচ্ছে বলছে লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় কোনগুলা। তো মাথায় রাখবো লবণ সেতুতে তোমার হচ্ছে কি আমি মার্ক করে দিচ্ছি যে বি নাম্বার এবং সি নাম্বার অপশন, এই দুইটা অপশনই আসলে হচ্ছে কি লবণ সেতুতে এখানে তোমার বি নাম্বার অপশনে যারা আছে তারা এবং হচ্ছে তোমার এই যে ডি নাম্বার অপশনে যারা আছে, এই দুইটা অপশনের যে মৌলগুলো আছে তারা আসলে হচ্ছে কি লবণ সেতুতে তোমার আসলে হচ্ছে কি ব্যবহার করা হয়। সো এখানে আনসার কিন্তু তোমার দুইটা, মাথায় রাখতে হবে। এখানে আনসার কয়টা, দুইটা আনসার। এখানে আনসার কয়টা, দুইটা। বোঝা গেছে? তারপর হচ্ছে কোন, যদি এগুলো তোমাদের সিলেবাসের বাহিরের টপিক, মানে এগুলো সিলেবাসের শর্ট সিলেবাসের বাইরের, যে কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট অনুপস্থিত। বোঝা গেছে? এটা হচ্ছে PEMFC যেটা আছে এটাতে, যদিও এটা তোমার সিলেবাসের বাইরের টপিক, বাট এই এমসিকিউটা জাস্ট দেখে যাও। বোঝা গেছে? যদি কাজে লাগে। বোঝা গেছে? এটা
ওকে, সো এই যে টপিকগুলাই সব টপিকগুলাই কিন্তু আমরা আসলে হচ্ছে কি আমাদের যে বইটা আছে আমি কিন্তু তোমাদের ক্লাসে দেখাইছি, এই টপিকগুলো তোমরা আসলে হচ্ছে কি না পড়ে গেলে আসলে হবে না, বোঝা গেছে? এই টপিকগুলো কি তোমরা না পড়ে গেলে হবে না, বোঝা গেছে? তো এই জায়গাগুলো থেকে আগে চার্জ মুক্ত হবে, কে আগে চার্জ ছাড়বে, এই সবগুলো সূত্র প্রিসাইজভাবে দেওয়া আছে। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আগে তোমরা আসলে বইগুলো একটু আসলে দেখে যেতে হবে, বোঝা গেছে? সো আজকে অনেকক্ষণ তোমাদের পরীক্ষার মাঝে ধরে রাখছি। সো আর আমরা আসলে হচ্ছে কি বেশিক্ষণ আমাদের এমসিকিউগুলো আসলে হচ্ছে কি শেষ করে দিলাম। সো আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছো। সো আজকে হচ্ছে আমাদের জিনিস ক্লাসগুলো আসলে হচ্ছে কি এই পর্যন্তই থাকবে। সো তোমরা নেক্সট আমাদের আসলে রুটিন দেওয়া হবে, সো ওই রুটিন অনুযায়ী আসলে কালকেও আমাদের ক্লাস আছে, ওই ক্লাসগুলো আসলে তোমরা দেখে নিবা। হ্যাঁ, আমাদের পেজে রুটিন দেওয়া আছে। ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।